হ্যালো মিস সিনিয়র ফুফাতো বোন, আজকে তোমায় এমন আদর করব না, আকাশ যে কি চিজ সেটা বুঝে যাবে। উফ নদী, আর এই লাল শাড়িতে তোমারে যা মারাত্মক লাগতেছে না, আজ রাতে তোমার এই সব রাগ আমি একদম পানি বানিয়ে দিব। রেডি হও আমার বিছানার রানী হওয়ার জন্য। ওই আকাশ, একদম আমার কাছে আসবি না কইলাম। তোর এত বড় সাহস, তুই আমার শরীরে হাত দিস? তুই আমার ছোট ভাই, তোর লজ্জা করে না নিজের বোনের সাথে এইসব নোংরা কথা বলতে? জাস্ট দূরে থাক। হা হা হা, বোন বোন ছিলি আগে, আর আজ থেকে তুই আমার রেজিস্ট্রি করা বউ। বাসর ঘরে বউয়ের লগে রোমান্স করা কোনো নোংরামি না। তুই আমার ফুপাতো ভাই, ছোট থেকে তোরে আমি কোলে পিঠে করে মানুষ করছি। তুই আমার চেয়ে 6 বছরের ছোট, তো ভাই তো হলি। তোর সাথে কিসের বাসর? আমি তো এই বিয়ে মানি না, আর তোরে নিজের স্বামী বলে জিন্দিগিতেও স্বীকার করুম না। আকাশ দরজাটা লক করে দিল। তার পরনে শেরওয়ানি, চোখে চশমা। আজকে আকাশের তার থেকে 6 বছরের সিনিয়র তার ফুফাতো বোনের সাথে বিয়ে হলো। সে হাসতে হাসতে খাটের দিকে এগিয়ে গেল। নদী লাল বেনারসি পরে বিছানার মাঝখানে বসেছিল, তার মুখটা রাগে লাল। আকাশ নদী খুব কাছে গিয়ে বসলো। সে নদী থুতনিটা নিজের আঙ্গুলে চেপে ধরল। নদী এক ঝটকায় হাতটা সরিয়ে খাট থেকে নেমে দাঁড়ালো। সে চেঁচিয়ে উঠল, কারণ সে কিছুতেই আকাশকে নিজের স্বামী হিসাবে মানতে রাজি নয়। নদীর চিৎকার চেঁচামেচি শুনে আকাশের কানেই লাগছে না। আকাশ বিছানায় আরাম করে হেলান দিয়ে বসল। সে মুচকি হাসল। আকাশ খাট থেকে নেমে নদীর একদম সামনে এসে দাঁড়ালো। সে নদীর কোমরটা শক্ত করে ধরে নিজের দিকে টান দিল। ভাই বোনের খেলা এখন বাদ দাও নদী আপু। ছোট ভাইদের আদর কেমন হয় তা তো তুমি জানো না। তোমার ওই এক্স প্রেমিকের চেয়ে আমি 1000 গুণ বেশি ক্ষমতা রাখি তোমারে সুখে রাখার। আজ জামাই বউ রাতে যা করে ঠিক তাই হইব। নদী নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। সে হাঁপাতে লাগলো। ছাড় আকাশ, তুই একটা আস্ত জানোয়ার, একটা সাইকো। জোর করছিস কেন আমার সাথে? আমার একটা অতীত আছে, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, সেই খবর রাখিস তুই? তোমার ওই এক্স প্রেমিক ওবায়দুল রে আমি আজই ঢাকা শহর ছাড়া করছি। ও এখন কোন ড্রেনে পইরা কান্তাছে সেই খবর তোমার রাখার দরকার নাই। এখন শুধু আমার কথা ভাবো। আজ তুমি যতই চিল্লাও, এই বাসর ঘরের খাট আজ আমাদের প্রেমের চোটে কাব্যই কাব্য। আকাশ নদীর কানে কাছে মুখ নিয়ে গেল। তার গায়ের পারফিউমের তীব্র গন্ধ নদীর নাকের ভেতর ঢুকে গেল। নদী প্রচণ্ড রেগে গিয়ে আকাশের গালে চড় মারার জন্য হাত তুলল। তুই একটা ছোট লোক আকাশ, আমি তোরে ঘৃণা করি। আকাশ নদীর হাতটা মাঝপথেই ধরে ফেলল। সে নদীকে এক ঝটকায় বিছানার উপর ছুঁড়ে ফেলল। নদী বিছানার নরম বালিশের উপর আছড়ে পড়ল। তার শাড়ির আঁচলটা পুরোপুরি সরে গেল। নদী উঠে দাঁড়ানোর আগেই আকাশ দ্রুত এসে নদীর দুহাত চেপে ধরে ওনার উপর নিজের পুরো শরীরে ভার নামিয়ে দিল। নদীর আগে আর অপমানে ছটফট করতে লাগলো, কিন্তু আকাশের শক্তির সামনে পারল না। আকাশ নদীর ঠোঁট চেপে ধরে তীব্রভাবে চুমু দিতে লাগলো। নদীর চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল, কিন্তু সে নিজেকে আকাশের কাছ থেকে ছাড়াতেও পারছিল না। বিছানায় শুয়ে নদীর চোখের সামনে তাদের ফেলে আসা জীবনের সব কথা মনে পড়ছিল। আকাশ আর নদী ছোটবেলা থেকেই একই যৌথ পরিবারে বড় হয়েছে। আকাশের বাবা আর নদীর মা আপন ভাই বোন। নদী যখন বড়, আকাশ তখন ছোট। গোলগাল একটা বাচ্চা ছিল। নদী আকাশকে সারাদিন কোলে নিয়ে ঘুরে বেড়াতো। ওরে আইসক্রিম কিনে দিত। পাড়া মুরব্বীরা তখন রসিকতা করে বলতেন, আমাদের এই আকাশের বউ কিন্তু নদী হবে, ছোট থেকে ওগো বিয়ে ঠিক। কিন্তু নদী যখন কলেজে উঠল, তখন সে পাড়ার মস্ত বড়লোক আর বকেটের ছেলে ওবায়দুলের প্রেমে পড়ল। ওবায়দুল দেখতে স্টাইলিশ ছিল। বাইক নিয়ে সারাদিন নদীর কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো। নদী ওবায়দুলকে নিজের মন প্রাণ সঁপে দিয়েছিল। ওদিকে আকাশ পড়াশোনায় খুব ভালো ছিল। সে জিপিএ 5 পেয়ে স্কলারশিপ নিয়ে লন্ডনে চলে গেল। লন্ডনে গিয়ে আকাশ অনেক বড় আইটি বিজনেস দাঁড় করালো। সে কয়েক বছরের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেল। আকাশ এখন আর সেই ছোট্ট ভাইটি নেই। সে বিলেত ফেরত এক বিশাল বড়লোক, কিন্তু সে নদীকে কোনোদিন ভুলতে পারেনি। যখন সে জানতে পারল যে নদী ওবায়দুলের সাথে প্রেম করছে এবং ওকে বিয়ে করার স্বপ্ন দেখছে, তখন আকাশে খুব হিংসে হলো। সে প্রতিজ্ঞা করলো নদীকে সে অন্য কারোর হতে দেবে না। ঠিক 1 মাস আগে আকাশ লন্ডন থেকে হঠাৎ বাড়িতে ফিরে এলো। তার এত টাকা আর রাজকীয় কারবার দেখে দুই পরিবার মিলে তড়িঘড়ি করে বিয়ের দিন ঠিক করে ফেলল। নদীর মা রেহেনা বেগম আকাশের অঢেল সম্পদ দেখে একবারে রাজি হয়ে গেলেন।
নদী এই বিয়ের কথা শুনে অনেক কান্নাকাটি করেছিল, জিনিসপত্র ভেঙেছিল। সে ওবায়দুলকে ছাড়া কাউকে বিয়ে করতে চায়নি, কিন্তু পরিবারের চাপ এসে বাধ্য হলো। ওবায়দুল যখন ঝামেলা করতে চাইল, আকাশ পুলিশ আর নিজের টাকার ক্ষমতা দিয়ে ওবায়দুলকে এমন মায়ের খাওয়ালো যে ওবায়দুল সেখান থেকে পালালো। নদী নিরুপায় হয়ে বিয়ের পিড়িতে বসলো। সে মনে মনে ভাবল বাসরাতে সে আকাশকে এক বিন্দুও স্বামী বলে মানবে না, সারা জীবন ঘৃণা করবে। বিয়েতে নদীদের এলাকার পুরো গলি আলো দিয়ে সাজানো হয়েছিল। আকাশের অনেক টাকা, তাই সে খুব রাজকীয় আয়োজন করেছিল। পুরো বাড়িতে মেহমানদের ভিড় ছিল। ওদের কাজিন মিতু আর টিটু সুন্দর শাড়ি পরে সারা বাড়ি মাথায় তুলছিল। দেখেছিস আমাদের আকাশের কপাল, লন্ডন থেকে এত টাকা কামাইয়া আইসাও ফুফাতো বোনেরই বিয়ে করতেছে। আর নদীর মুখটা দেখ কেমন পেঁচার মতো করে রাখছে। এত বড়লোক জামাই পায়েও ওর ন্যাকামও কমে না। বড় আপু, তুমি নদীর দুঃখ বুঝবা না। ওর তো ওই অবায়দুলের লাইগা মন কাঁদিতেছে। আজ রাতে বাসর করে কি যে হইব ওরাই জানে। নদী নিজের ঘরে বসে কাঁদছিল। লাল বেনারসি আর গহনা কোনো কিছুই তার মন ভালো করতে পারছিল না। ঠিক তখনই আরিয়ান এসে দরজায় দাঁড়ালো। নদী, যা হওয়ার হয়ে গেছে। আকাশ অনেক ভালো ছেলে, ও তোমারে খুব ভালোবাসে। ওবায়দুলের সাথে তোমার ভবিষ্যৎ ভালো ছিল না, এখন নতুন করে জীবন শুরু করো। ভালো ছেলে? ও একটা ডাকাত ভাইয়া। ও টাকার গরম দেখাইয়া আমারে কিনতে চায়। আজ রাতে ওরে আমি বুঝামু নদী কিচ্ছিস। ওরে আমি জিন্দেগিতেও স্বামী বলে মানব না। সন্ধ্যায় আকাশে বরযাত্রী এলো। শেরওয়ানি পরা আকাশকে দেখতে খুব হ্যান্ডসাম লাগছিল। বিয়ের সব অনুষ্ঠান শেষ হলো। কাজী সাহেব যখন কবুল বলতে বললেন, নদী প্রথমে চুপ ছিল, কিন্তু মায়ের ধমক খেয়ে সে কোনো মতে কবুল বলে দিল। মেহমানরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর নদীকে আকাশের বাসর ঘরে পাঠানো হলো। বাসর ঘরের বিছানায় আকাশ তখন নদীর ওপর চেপে বসেছিল। সে নদীর গলার কাছে মুখ নিয়ে কামড় দিল। নদী নিজের হাত দুটো মুক্ত করার জন্য ছটফট করছিল, কিন্তু আকাশের শক্তির সাথে পারছিল না। আকাশ নদীর শাড়ির আঁচলটা টেনে সরিয়ে দিল। নদী কেঁদে ফেলে চিৎকার করলো। আকাশ, ছাড় আমারে। তুই আমার সাথে জোর করছিস? তোর এত টাকার অহংকার আমি ভেঙে দিমু। তুই আমার ছোট ভাই হয়ে আমার শরীরে হাত দিচ্ছিস? তোর পাপ হবে। আকাশ নদীর চোখের জল মুছে দিয়ে গম্ভীর গলায় বলল, পাপ পুণ্য আমি বুঝি না নদী। তোমার এই শরীর শুধু ওবায়দুলের জন্য ছিল, তাই না? আজ এই বাসর রাতেই আমি তোমার শরীর থেকে ওবায়দুলের সব স্মৃতি মুছে দেব। আজ থেকে তুমি শুধু আমার। আমি তোরে কোনোদিন ক্ষমা করুম না আকাশ। তুই শুধু আমার এই শরীরটাই পাবি, কিন্তু আমি তোরে কোনোদিন মনে প্রাণে স্বামী বলে মানব না। তুই আমার কাছে একটা ধর্ষক। আমার তোমার মনের দরকার নাই নদী, আমার শুধু তোমারই দরকার। তোমার এই রাগ যখন আমার সামনে আসে আমার খুব ভালো লাগে। জাস্ট ফিল মি নদী। আকাশের কোনো কথা শুনল না। সে নদীকে শক্ত করে জড়িয়ে ধরে আবার চুম্বন করতে লাগলো। নদীর শরীর আকাশের স্পর্শে কাঁপতে লাগলো। সে মুখে যতই না বলছিল, ভেতরে ভেতরে আকাশের ওই পুরুষালী রূপটা তাকে দুর্বল করে দিয়েছিল। নদী আর আকাশকে ধাক্কা দিতে পারল না, তবে তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে লাগলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আকাশের এই জোর খাটানো সে কোনোদিন মেনে নেবে না, না কখনো আকাশের প্রতি দুর্বল হবে। সে রাত কেটে গেল, সকাল হলো। বাসর ঘরে জানালায় আলো এসে পড়ল। নদী বিছানায় উঠে বসলো। তার শরীরটা খুব ব্যথা করছিল। শাড়িটা একপাশে এলোমেলো হয়ে পড়েছিল। বাথরুম থেকে আকাশ বের হলো। তার পরনে ট্রাউজার আর টি শার্ট। সে নদীর দিকে তাকিয়ে হাসলো। গুড মর্নিং নদী বউ আমার। বাসরাতের পর প্রথম সকালটা কেমন লাগলো? আমার তো দারুণ লাগছে। তোর এই অপয়া চেহারাটা আমার সামনে থেকে সরা আকাশ। রাতে আমার সাথে যা করছিস ওটার জন্য তোরে আমি সারা জীবন ঘৃণা করুম। তুই ভাবছিস জোর করে সব পেয়ে গেছিস? আমি তোরে জিন্দেগিতেও মানব না। নদী চাদরটা গায়ে জড়িয়ে রাগে চেঁচালো। আকাশ নদীর কাছে এসে বসলো। শরীর তো পেয়েই গেছি জানো, আর মনটাও একদিন কেড়ে নিমো। এখন জলদি ফ্রেশ হও। মা খালা বাইরে অপেক্ষা করতেছে, ওনাদের সামনে মুখ কালা কইরা রাইখো না। নদীর আগে বাথরুমে চলে গেল। ড্রয়িং রুমে হালিমা বেগম আর রেহনা বেগম নাস্তা রেডি করছিলেন। মিতু আর টিটো সেখানে ছিল। নতুন জামাই বউ এখনো ঘর থেকে বের হইতেছে না কেন রে? অনেক বেলা হয়েছে। আরে আপা, নতুন নতুন বিয়ে হয়েছে, একটু দেরি তো হবেই। তুমি শুধু শুধু তাড়াহুড়ো করো। টিটো হাসতে হাসতে বলল, বড় আপু,
নদী আপার ঘর থেকে রাতে কোনো আওয়াজ পায় নাই। আকাশ ভাইয়া মনে হয় ওর একদম ঠান্ডা কইরা দিছে। নদী ঘর থেকে বের হলো। সে একটা নীল শাড়ি পরেছে, তার মুখ গম্ভীর। পেছনে আকাশও এলো। রেহনা বেগম আকাশকে দেখে খুশি হলেন। এসো বাবা, আকাশ বসো, গরম গরম লুচি খাও। নদী, তুই জামাইয়ের পাশে বস। নদী চুপচাপ বসলো। আকাশ একটা লুচি ছিঁড়ে নদীর মুখের সামনে ধরলো। নাও নদী, খাও। মা এত কষ্ট করে বানাইছে, রাগ করে থেকো না। নদী মুখটা সরিয়ে নিল। সে ফিস ফিস করে বলল, ড্রয়িং রুমে সবার সামনে ন্যাকামো করিস না আকাশ, তোর হাত সরা। আকাশ জোর করে লুচিটা নদীর মুখে গুজে দিল। ন্যাকামো না বউ, এটা আমার ভালোবাসা। মার সামনে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। ও মা, দেখো আকাশ ভাইয়া তো পুরাই মজনু হয়ে গেছে। নদী আপার তো ভাগ্য ভালো। তুই চুপ কর টিটু। মা, আমি আর খেতে পারবো না, আমি ঘরে গেলাম। নদী উঠে নিজের ঘরে চলে গেল। দুপুরে নদী আকাশকে বলল সে শপিং করতে যাবে। আকাশ রাজি হয়ে গেল। সে ভাবল নদী হয়তো নরম হয়েছে। তারা যমুনা ফিউচার পার্কে গেল। নদী গাড়ির পেছনে ছিটে বসলো। নদী, তুই পেছনে বসলা কেন? সামনে এসো, মানুষ ভাববো আমি তোমার ড্রাইভার। তুমি আমার ড্রাইভারই তো আকাশ, জলদি গাড়ি চালাও, কথা কম বলো। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি চালালো। শপিং মলে গিয়ে নদী আকাশের ক্রেডিট কার্ডটা নিল। সে ভাবলো আজ আকাশের সব টাকা শেষ করে ওরে দেউলিয়া বানাবে। নদী দামি দামি লেহেঙ্গা, হীরের গহনা আর কসমেটিক কিনতে লাগলো। বিলের পর বিল হতে লাগলো। আকাশের ফোনে লাখ লাখ টাকার মেসেজ আসছিল, কিন্তু আকাশ শান্ত হয়ে হাসছিল। সে সব ব্যাগ হাতে নিয়ে নদীর পেছনে পেছনে হাঁটছিল। কি হলো আকাশ, এত টাকার মেসেজ যাইতেছে, তোমার বুকে ব্যথা লাগে না? আকাশ নদীর কাছে এসে পড়ল। লন্ডনে আমি দিনে কোটি টাকা আয় করি শুধু তোমার এই শখের জন্য। নদী, তুমি পুরো শপিং মল কিনে নিলেও আমার কিছু হইব না। তুমি যত পারো খরচ করো। নদী মনে মনে খুব বিরক্ত হলো। তার এই চালটাও কাজে লাগলো না। সে রাগে শপিং মল থেকে বের হয়ে গেল। সে ভাবলো টাকা দিয়ে আকাশকে দমানো যাবে না, নতুন কোনো ফন্দি আঁটতে হবে। বাসায় ফেরার পথে গলিতে গাড়ির জ্যামে আটকালো। হঠাৎ জানালার কাছে ওবায়দুল ধাক্কা দিল। ওবায়দুলের অবস্থা খুব খারাপ ছিল, কাপড় নোংরা। নদী ওবায়দুলকে দেখে গাড়ি থেকে নামতে চাইলো। ওবায়দুল, তুমি এখানে? আকাশ গাড়ির লক হলো, আমি নামবো। আকাশ গম্ভীর গলায় বলল, নদী, তুমি এক পাও নামবা না। ওবায়দুল একটা কুত্তা, তুমি আমার বউ। অন্য কারোর জন্য তোমার ছটফটানি আমি সহ্য করুম না। তুই একটা পিশাচ আকাশ, তুই ওরে এই অবস্থা করছিস? ও আমার ভালোবাসা ছিল। ওবায়দুল বাইরে থেকে চেঁচালো, নদী, তুই ওরে তালাক দে, আমি তোরে নিয়ে পালায়ে যামু। ও আমারে অনেক মারছে। আকাশ আর সহ্য করতে পারল না। সে গাড়ি থেকে নেমে ওবায়দুলের গলা ধরল এবং ওরে গাড়ির বনেটের উপর আশ্রয় ফেলল। সে ওবায়দুলের মুখে একটা শক্ত ঘুষি মারল। ওই ওবায়দুল, আর যদি আমার বউয়ের দিকে তাকাস, তোরে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। নদী এখন আমার, শুধু আমার। নদী গাড়ি থেকে চিৎকার করলো, আকাশ, মেরো না ওরে, মরে যাবে তো, ছাড়ো ওরে। ওবায়দুল মার খেয়ে রক্ত মুছতে মুছতে পালিয়ে গেল। আকাশ গাড়িতে এসে বসলো। তার মুখ শক্ত। নদী আকাশের দিকে তাকিয়ে মনে মনে আরও রেগে গেল। সে ভাবল আকাশে একটা খুনি, ওকে সে কোনোদিন ক্ষমা করবে না। রাত হলো, চারপাশ নিস্তব্ধ। নদী নিজের ঘরে ঘুমাতে পারছিল না, তার বুকটা ক্ষোভে ফেটে যাচ্ছিল। সে ছাদের দিকে গেল একটু বাতাসের জন্য। ছাদে গিয়ে দেখলো আকাশ রেলিং ধরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। চাঁদের আলোয় ওকে গম্ভীর দেখাচ্ছিল। নদী আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। তুই নিজেকে কি ভাবিস আকাশ? টাকা আর শক্তি দিয়ে তুই সব কিনতে পারিস? তুই ওবায়দুলকে মারছিস, আমার সাথে জোর করছিস। আমি তোকে ঘৃণা করি। আকাশ সিগারেটটা ফেলে নদীর দিকে তাকালো। সে নদীর কাছে এসে ওর দুই হাত শক্ত করে ধরল। আমি তোমারে ভালোবাসি নদী, ছোটবেলা থেকে তোমারে নিজের ভাবছি। ওবায়দুল তোমারে নষ্ট করতে চেয়েছিল, তাই ওরে সরাইছি। আমি তোমারে কোনোদিন ছাড়বো না। নদী আকাশের চোখে চোখ রেখে বলল, তুই আমারে জোর করে তোর বিছানায় নিতে পারিস আকাশ, কিন্তু আমার মন কোনোদিন পাবি না। তুই আমার কাছে সারা জীবন আমার সেই ছোট ভাই থাকবি, যে জোর করে আমায় বিয়ে করেছে। আমি তোরে কোনোদিন স্বামী হিসেবে মানব না। নদী আর কিছু বলতে যাবে, ঠিক তখনই আকাশ নদীর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরতে গেল, কিন্তু নদী এবার পুরো
পুরো শক্তিতে আকাশকে ধাক্কা মেরে সরিয়ে দিল, তার চোখে চরম ঘৃণা। আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার শরীরে হাত দিবি না আকাশ। দিলে আমি নিজেকে শেষ করে ফেলবো, তাও তোর হব না। নদী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল। আকাশ ছাদের রেলিং ধরে অন্ধকারে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল নদীর এই দেওয়াল ভাঙ্গা এত সহজ নয়। নদী ওকে কোনোদিন স্বামী বলে মানবে না, তবে আকাশও ওকে এত সহজে ছেড়ে দেবে না। পরের দিন থেকে তাদের ঘরের পরিবেশ একেবারে বদলে গেল। নদী আকাশের সাথে কোনো কথাই বলতো না। একই ঘরে থেকেও তারা যেন দুজন অচেনা মানুষ। আকাশ সকালে অফিসে চলে যেত আর নদী নিজের মতো থাকতো। রেহনা বেগম ওদের এই দূরত্ব লক্ষ্য করলেন। নদী, তোদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? আকাশ তোমারে কিছু বলছে? না মা, কোনো ঝামেলা হয় নাই। আমি জাস্ট নিজের মতো থাকতে চাই, ওরে আমার ভালো লাগে না। রেহনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝলেন নদীর মন এখনও ওবায়দুলের দিকেই আছে। ওদিকে আকাশ প্রতি রাতে ঘরে ফিরে নদীর এই নীরবতা দেখত। সে নদীর জন্য দামি দামি উপহার নিয়ে আসতো, কিন্তু নদী সেগুলো ছুঁয়েও দেখত না। নদী, আমি তোমার জন্য এই হীরের নেকলেসটা আনছি, দেখো না একটু। তোমার টাকার গরম অন্য কাউরে দেখাও আকাশ। আমি এসব নোংরা জিনিসের প্রতি কোনো লোভ নেই, আমার সামনে থেকে যাও। আকাশ উপহারটা টেবিলের উপর রেখে চুপচাপ শুয়ে পড়ত। সে বুঝতে পারছিল না কেমনে নদীর এই কঠিন বরফ গলানো যায়। দুদিন পর পাড়ার একটা বিয়ের অনুষ্ঠান ছিল। নদীদের পুরো পরিবার সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। মিতু আর টিটু নদীকে সুন্দর করে সাজিয়ে দিল। নদী একটা লাল কাতান শাড়ি পরেছিল। আকাশ তো ওর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। নদী, তোমারে আজ অপসরই লাগতেছে, চলো আমার হাতটা ধরো। নদী আকাশের হাত এড়িয়ে একাই হাঁটতে লাগলো। অনুষ্ঠানে সবাই ওদের জুটি দেখে প্রশংসা করছিল, কিন্তু নদী সবার সামনে কৃত্রিমভাবে হাসছিল। তার ভেতরের কান্নাটা কেউ দেখতে পাচ্ছিল না। ওবায়দুল পাড়া ছেড়ে চলে যাওয়ার পর নদী যেন একেবারে একা হয়ে গেছে। আকাশ ভাইয়া, নদী আবার একটু আইসক্রিম খাও না, ও তো এক কোনায় চুপচাপ বসে আছে। আকাশ আইসক্রিমের বাটি নিয়ে নদীর কাছে গেল। নাও নদী, একটু মিষ্টি খাও। সারাদিন মুখ কালা করে রাখলে কেমনে হবে? নদী বাটিটা হাত দিয়ে সরিয়ে দিল। আইসক্রিমটা মেঝেতে পড়ে গেল। সবাই ওদের দিকে তাকালো। নদী লজ্জিত হয়ে অনুষ্ঠান ছেড়ে বাড়ির দিকে দৌড়ে চলে গেল। আকাশ সবার সামনে অপমানিত হয়েও শান্ত রইল। কয়েকদিন পর তাদের এলাকায় এক প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হলো। বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার। নদী অন্ধকারকে খুব ভয় পেত। সে ড্রয়িং রুমে সোফায় বসে কাঁপছিল। আকাশ মোমবাতি জ্বালিয়ে ওর সামনে এলো। নদী, ভয় পেও না, আমি আছি তো। এই যে আমি তোমার পাশে বসলাম। নদী আকাশের মোমবাতির আলোয় ওর মুখটা দেখল, তারপর রাগী ক্ষীণে সোফা থেকে উঠে চলে যেতে চাইল। আকাশ ওর হাতটা ধরল। তুমি কেন আমার এত ঘৃণা করো নদী? আমি তোমারে পৃথিবীর সব সুখ দিতে চাই। ওবায়দুল তোমারে ধোঁকা দিত, ও ভালো ছেলে ছিল না। আমার ভালোবাসা কি তুমি একবারও বুঝবা না? নদী হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তোর ভালোবাসা আমার কাছে একটা বিষের মতন আকাশ। তুই টাকার জোরে আমার পরিবারকে হাত করছিস, ওবায়দুলকে মারছিস। তুই আমারে শারীরিকভাবে পাইছিস, কিন্তু মানসিকভাবে আমি তোর থেকে 1000 মাইল দূরে। অনেকবার বলেছি, আবারও বলি, তুই আমার ছোট ভাই আর সারা জীবন তাই থাকবি। আমি তোরে স্বামী বলে কোনোদিন মানব না, এটাই আমার শেষ কথা। নদী নিজের ঘরে দরজাটা বন্ধ করে দিল। আকাশ মোমবাতি হাতে ড্রয়িং রুমের অন্ধকারে একা দাঁড়িয়ে রইল। জানালার বাইরে ঝড়ের শব্দ হচ্ছিল। আকাশ বুঝল সে নদীর শরীরটা জয় করতে পারল, ওর মনটা কোনোদিন পাবে না। ঝড়ের পরের দিন সকালে আকাশটা একদম পরিষ্কার হয়ে গেল। রোদ এসে পড়ল ড্রয়িং রুমের বড় জানালায়। রেহনা বেগম রান্নাঘরে রুটি বেলছিলেন। মিতু এসে ওনার পাশে বসলো। মিতুর মুখটা মলিন হয়ে আছে। ওর পর আরিয়ানের সাথে ওর কয়েকদিন ধরে চরম ঝগড়া চলছে। আরিয়ান একটা ছোটোখাটো চাকরি করে, আর মিতুর স্বভাব হলো সারাদিন আকাশের টাকার সাথে আরিয়ানের তুলনা করা। মা, আমার জীবনটা একদম কয়লা হইয়া গেল। দেখলা আকাশ লন্ডন থেকে আইসা নদীকে কত দামি দামি জিনিস দিতে আসে, আর তোমার এই জামাই আরিয়ান একটা শাড়ি চাইলে বলে পরের মাসে বেতন পাইয়া দেখব। আমার তো মনে হয় আমি সবচাইতে কপাল পোড়া মেয়ে। রেহনা বেগম একটা গরম রুটি ছ্যাঁকা দিতে দিতে বললেন, তুই থাম তুমি তো, সকাল সকাল নিজের কপাল নিয়ে কান্দ শুরু করে দিছস। আরিয়ান ছেলে হিসেবে অনেক ভালো, ও তোরে ভালোবাসে। তুই শুধু আকাশের ওই কোটি কোটি টাকা দেখিস,
ভেতরের অশান্তিটা দেখিস না। নদী তো আকাশের চোখের দেখাও দেখতে পারে না। ঘরের দরজা বন্ধ কইরা দুইজন দুই দিকে মুখ ঘুরাইয়া বইসা থাকে। এই টাকা দিয়ে কি হইব যদি মনের মিল না থাকে? ঠিক তখনই টিটু ড্রয়িং রুম থেকে চিল্লানি দিল। ও মা, মা জলদি আসো, দেখো আকাশ ভাইয়া নদী আফার জন্য কি নিয়ে আইছে, পুরাই লঙ্কা কাণ্ড। মিতু আর রেহেনা বেগম রান্নাঘর থেকে দৌড়ে ড্রয়িং রুমে এলেন। এসে দেখলেন আকাশ সোফায় বসে আছে। ওর সামনে একটা বিশাল বড় জুয়েলারি বক্স। বক্সের ভেতর একটা হীরের জমকালো সেট চকচক করছে। আকাশ একটা সাদা শার্ট পরে বসে আছে, চোখে চশমা। ওর মুখে চিরচেনা শান্ত হাসি। নদী তখন ঘর থেকে বের হয়েছিল পানি খাওয়ার জন্য। পরনে একটা সুতির সাধারণ সালোয়ার কামিজ, চুলগুলো খোপা করা। আকাশ নদীকে দেখে জুয়েলারি বক্সটা ওর দিকে এগিয়ে দিল। নদী, এই সেটটা দেখো। গতকাল রাতে শপিং মলে তোমার একটা হীরের নেকলেস পছন্দ হয়েছিল না? তুমি তো আগে চলে আসছিলা, তাই আমি আজ সকালে শোরুমের ম্যানেজারে ফোন কইরা এই একেবারে লেটেস্ট ডিজাইনটা বাসায় আনাইছি। নাও, এটা তোমার জন্য। নদী জুয়েলারি বক্সটার দিকে এক নজর তাকালো, কিন্তু ওর চোখে কোনো আনন্দ বা বিস্ময় দেখা গেল না। মুখটা আরও শক্ত হয়ে গেল। সে সোজা আকাশের সামনে গিয়ে দাঁড়ালো এবং এক চিলতে বিষাক্ত হাসি হাসলো। আকাশ, তুই কি ভাবিস বলতো, এই চকচকে পাথরগুলো দিয়ে তুই আমারে কিনতে পারবি? ছোটবেলায় তুই যখন আমার পেছনে পেছনে ঘুরতিস, তখন তোরে আমি আইসক্রিম কিনে দিতাম। আজ তোর অনেক টাকা হয়েছে বইলা তুই ভাবতেছিস তুই আমার মালিক হয়ে গেছিস। তুই এই হীরের সেট তুই তোর ওই লন্ডনের মেম সাহেবদের গিয়া দে। আমার এইসব নোংরা জিনিসের কোনো দরকার নাই। আকাশ বক্সটা টেবিলের উপর রাখলো। সে একটুও রাগলো না, উঠে দাঁড়িয়ে নদীর একদম মুখোমুখি হলো। ওর গায়ের পারফিউমে করা সুবাস নদীর নাকে লাগছিল। আকাশ মুচকি হাসলো। নদী বউ আমার, ছোটবেলার কথা বাদ দাও। তখন আমি ছোট ছিলাম, তোমার কোলে উঠতাম। এখন আমি তোমার জামাই, তুমি আমার কোলে উঠবা। আর জামাই বউরে হিরে দিব না তো কি ওবায়দুল দিব? ওবায়দুল তো নিজের পকেটের টাকা দিয়া একটা ফুচকাও খাওয়াইতে পারতো না তোমারে। আমার অনেক টাকা, আমি আমার বউরে রানীর মতো রাখমু। তুমি এই সেটটা গলায় পরবা, আজ রাতেই পরবা। নদী আকাশের বুকে একটা ধাক্কা দিয়ে চিৎকার করে ওঠে। মুখ সামলা আকাশ, ওবায়দুলের নাম তুই তোর এই মুখে নিবি না। ও গরিব হইতে পারে, কিন্তু ও তোর মতন জোর জবরদস্তি করে নাই আমার সাথে। তুই আমার ছোট ভাই, তুই জোর কইরা আমার বিয়া করছিস। আর তোর এই হিরে আমি ড্রেনে ফালাইয়া দিমু। মিতু হাঁ করে এই দৃশ্য দেখছিল। হীরের সেটটা দেখে তার চোখ কপালে উঠে গেছে। ওবায়দুলকে নদী এখনো ভালোবাসে শুনে ওর বেশ মজাই লাগছিল। ও মা নদী, তুই আস্ত একটা পাগল। জামাই এত শখ কইরা হীরের সেট দিল, আর তুই ওবায়দুলের নাম নিয়া চালাইতেছিস। ওবায়দুল তো একটা গুন্ডা। আকাশ ভাইয়া, নদী যদি এই সেটটা না নেয়, তুমি আমারে দিয়া দাও। আমি আরিয়ানের দেখাইয়া ওর বুকটা ফাটাইয়া দিমু। বড় আপু, তুই এই সেটের লোভ করছিস? নে, তুই নিয়ে নে। এই ছোট লোকের দেওয়া জিনিস আমি ছোবও না। মা, তুমি ওরে বুঝায় দাও, ও যেন আমার সামনে এসব ন্যাকামো না করে। নদী আর এক সেকেন্ডও দাঁড়ালো না। সে রান্নাঘর থেকে পানির গ্লাসটা নিয়ে নিজের ঘরে চলে গেল এবং ধরম করে দরজাটা বন্ধ করে দিল। আকাশ সোফায় বসে একটা দীর্ঘশ্বাস ফেল। সে চশমাটা খুলে টেবিলের উপর রাখলো। রেহেনা বেগম আকাশের পাশে এসে বসলেন। ওনার চোখে জামাইয়ের জন্য অনেক মায়া। বাবা আকাশ, তুমি কিছু মনে করো না। নদীর মাথার একেবারে গেছে। ওবায়দুল নামের ওই বকাটে ছেলেটা ওর মগজ ধোলাই করে দিছে। তুমি একটু ধৈর্য ধরো বাবা, ও একদিন ঠিকই বুঝবে তুমি ওরে কত ভালোবাসো। আকাশ মুচকি হেসে চশমাটা আবার রেখে দিল। মা, আমি একটু কিছু মনে করি নাই। নদীর এই রাগই তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ও যত রাগ করব, আমার ওরে জয় করার জেদ তত বাড়বো। আমি ওরে আমার বানাইয়াই ছাড়মু। আপনি চিন্তা কইরেন না। আমি একটু বাজারে যাই। আরিয়ান ভাইয়ার লগে একটা দরকার আছে। মগবাজারের একটা ছোট্ট গলির ভেতর আরিয়ানের অফিস। আরিয়ান একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করে। বেতন খুব বেশি না, তাই সারাদিন ওর মুখটা গম্ভীর থাকে। মৃত্যুর প্রতিদিনের ঘ্যানঘ্যানিনি ওর একদম ভালো লাগে না। আরিয়ান ডেস্কে বসে ফাইল দেখছিল। ঠিক তখনই অফিসের দরজায় এসে দাঁড়ালো আকাশ। আকাশকে দেখে অফিসের পিয়ন থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত সবাই নড়ে চড়ে বসলো, কারণ আকাশ এই অফিসের মালিকের চেয়েও হাজার গুণ বেশি ধনী।
আরিয়ান অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। আরে আকাশ, তুমি এখানে? কোনো দরকার ছিল? বসো বসো। আকাশ আরিয়ানের উল্টো দিকে চেয়ারটাই বসলো। সে খুব সহজভাবে হাসলো। ওর মধ্যে কোনো অহংকার নেই। এতে আরিয়ানও একটু স্বস্তি পেল। আরিয়ান ভাইয়া কেমন আছেন? আপনার অফিসের এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার লগে একটু দেখা কইরা যাই। মিতু আপত সারাদিন বাসায় আপনার লাইগা কান্দাকাটি করে, আপনি ওনারে একটা ভালো শাড়ি কিনে দেন না কেন? আরিয়ান একটা লম্বা শ্বাস ফেলল, মুখে ক্লান্তির ছাপ। কি করবো বলো আকাশ, আমার যা বেতন তা দিয়ে ঘর ভাড়া আর বাজারের খরচ চালাতে হিমশিম খাই। মিতুর শখ তো অনেক বড় বড়। ও তোমার টাকার লগে আমার তুলনা করে। আমার খুব ছোট লাগে নিজেরে। আকাশ আরিয়ানের হাতটা ধরল। ওর গলার স্বর খুব আন্তরিক ছিল। ভাইয়া শোনেন, মিতু আপা আমার নিজের বোনের মতো, আর আপনি আমার দুলাভাই। আমি লন্ডনের একটা নতুন প্রজেক্টের লাইগা বাংলাদেশে একজন বিশ্বস্ত পার্টনার খুঁজতাছি। আমি চাই আপনি আমার ওই প্রজেক্টের পুরো অ্যাকাউন্টস সামলান। আমি আপনারে মাসে 2 লাখ টাকা বেতন দিব, আর সাথে একটা গাড়িও দিব। আপনি কি রাজি? আরিয়ান আকাশকে দেখে স্তব্ধ হয়ে গেল। ওর চোখ দিয়ে পানি চলে আসার মতো অবস্থা হলো। ওর বিশ্বাসই হচ্ছিল না যে ওর ভাগ্য এভাবে খুলে যাবে। আকাশ, তুমি এটা কি বলতাছ? আমি এত বড় প্রজেক্ট সামলাতে পারবো? আর এত টাকা বেতন? তুমি আমার ওপর এত ভরসা করতেছ? ভাইয়া, আপনি সৎ মানুষ। মগবাজারে আপনার মতো ভালো ছেলে আর একটাও নাই। নদী আমারে ভালোবাসে না, ও আমারে শত্রু ভাবে, কিন্তু আমি চাই আমার পরিবার যেন সুখে থাকে। আপনি আজই এই চাকরিতে জয়েন করেন, মিতু আপারে নিয়ে একটা ভালো ফ্ল্যাটে শিফট করেন, ওনার সব শখ পূরণ করেন। আরিয়ান আকাশের হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। ওর মনে হলো আকাশ শুধু একজন কোটিপতি না, ও একটা সোনার টুকরা ছেলে। ওদিকে আকাশ মনে মনে ভাবল, নদীর চারপাশের মানুষকে সে নিজের ভালোবাসায় এর উপকারে এমনভাবে বাঁধবে যে নদী একসময় একাকী হয়ে পড়বে এবং ও বাধ্য হবে আকাশের দিকে তাকাতে। বিকেলবেলা নদী ঘরে বসে বোর হচ্ছিল। মনটা খুব খারাপ। ও ওবায়দুলের কোনো খবরই সে পাচ্ছিল না। ঠিক তখনই আকাশ ঘরে ঢুকলো। পরনে একটা নীল রঙের টি শার্ট আর জিন্স, হাতে একটা নতুন বেনারসি শাড়ি। নদী জলদি রেডি হও, আমরা ধানমন্ডি লেকে বেড়াইতে যাবো। অনেকদিন পর ঢাকা আইছি, তোমার লগে একটু ঘুরতে মন চাইতেছে। নদী বিছানা থেকে না উঠেই বিরক্ত হয়ে বলল, আমি তোর লোকে কোথাও যাবো না আকাশ। তুই নিজে গিয়া ঘুইরাই, আমার মাথা ব্যথা করতেছে। আকাশ নদীর কোনো কথাই শুনল না। সে নদীর হাতটা একটানে ধরে ওকে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করালো এবং ওর মুখটা নদীর খুব কাছে নিয়ে এলো। নদী, তুমি যদি সোজা আঙুলে ঘি না তোলো তবে আমার আঙুল বাঁকা করতে ভালোই জানা আছে। তুমি যদি নিজের ইচ্ছায় রেডি না হও তবে আমি নিজের হাতে তোমারে এই শাড়িটা পরাইয়া দিব। আর তখন যদি রোমান্স শুরু হইয়া যায় তবে কিন্তু শপিং মলের মতো শান্ত থাকবো না। নদীর অজানা লজ্জায় আর রাগে লাল হয়ে আকাশকে ধাক্কা দিয়ে বলে, তুই একটা আস্ত লম্পট আকাশ, তোর মুখে কিছু আটকায় না। আচ্ছা চল, তোর লগে যামু, কিন্তু একটা কথা মনে রাখিস, আমি তোর জিন্দেগিতেও আমার স্বামী বললাম মানবো না। মানুষের সামনে তুই আমার ছোট ভাই থাকবি, তাই এইসব ন্যাকামিতে কোনো কাজই হবে না। আধা ঘন্টা পর তারা ধানমন্ডি লেকের পাড়ে গিয়ে পৌঁছালো। লেকের পাড়ে তখন অনেক কাপল বসে গল্প করছিল। বাদাম ক্রেতারা বাদাম বিক্রি করছিল। আকাশ একটা ফাঁকা বেঞ্চ দেখে নদীকে নিয়ে বসালো। নদী আকাশের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলো। ওর মুখটা ওদিকে ফেরানো ছিল। আকাশ একটা বাদামের ঠোঙ্গা কিনলো। সে একটা বাদাম ছিলে নদীর মুখের সামনে ধরলো। নাও নদী, একটু বাদাম খাও। ধানমন্ডি লেকে আইসা বাদাম না খাইলে ডেটিং জমে না। নদী মুখটা ঝামটা মেরে সরিয়ে দিল। তোর বাদাম তুই খা আকাশ, আমার লগে ডেটিং করার শখ হইছে তোর? তুই জানিস এই ধানমন্ডি লেকে ওবায়দুল্লাহ আমারে প্রতি সপ্তাহে ফুচকা খাওয়াইতো। ওর বাইকের পেছনে বইসা আমি পুরো ঢাকা শহর ঘুরতাম। তোর এই দামি গাড়িতে বইসা আমার বমি আসে। আকাশের ঠোঁটের কোণে হাসিটা 1 সেকেন্ডে গায়েব হয়ে গেল। চোখ দুটো শক্ত হয়ে উঠল। সে বাদামের ঠোঙ্গাটা পাশে ফেলে দিল। এক ঝটকে নদীর কাঁধ ধরে ওকে নিজের দিকে টানল। বেঞ্চের উপর নদীর শরীরটা আকাশের শক্ত বুকের সাথে লেপটে গেল। লেকের বাতাস তখন ওদের চুলের ওপর দিয়ে যাচ্ছিল। নদী আতঙ্কিত হয়ে চারিদিকে তাকিয়ে ফিসফিস করল, আকাশ তুই কি করতেছিস? চারপাশে এত মানুষ, ছাড় আমারে, মানুষ কি ভাববো? আকাশ নদীর ঠোঁটের একদম কাছে নিজের ঠোঁট নিয়ে তীব্র রাগী ও কামনার গলায় বলল,
মানুষ ভাববো একটা জামাই তার রাগী বউরে আদর করতেছে। নদী, আমি তোমারে অনেক ছাড় দিছি। তুমি আমার সামনে ওই ওবায়দুলের নাম বারবার নিবা আর আমি সহ্য করুম? ওই ওবায়দুল তোমারে এই লেকে নিয়া শুধু ফুচকা খাওয়াইছে, আর আমি তোমারে পুরো পৃথিবী দেখাইতে পারি। তোমার এই ঠোঁট দুইটা শুধু আমার নাম নিব, অন্য কারো নাম নিলে আমি এখানেই তোমারে এমন কামড় দিব যে তুমি চিৎকার করতে বাধ্য হইবা। নদী আকাশের চোখের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলল, তুই একটা রাক্ষস আকাশ, তুই আমারে ভয় দেখাচ্ছিস। তুই আমার শরীর পাবি, কিন্তু আমার ঘৃণা কোনোদিন কমবে না। আমি তোর জিন্দেগিতেও স্বামী বলে মানব না। আকাশ নদীর কোনো কথাই শুনল না। সে চারপাশে মানুষের তোয়াক্কা না করে নদীর ফর্সা গলার উপর নিজের ঠোঁট দুটো চেপে ধরল। নদীর সারা শরীর কাঁপছিল। সে মুখে যতই ঘৃণা দেখাক না কেন, আকাশের এই পুরুষালী অধিকার আর ওর শরীরের তীব্র স্পর্শ নদীকে এক অজানা নেশায় আচ্ছন্ন করে দিচ্ছিল। নদীর হাত দুটো প্রথমে আকাশকে ধাক্কা দিচ্ছিল, কিন্তু আস্তে আস্তে ওর নখগুলো আকাশের সাথের কাপড়টা শক্ত করে খামছে ধরল। নদীর চোখ বন্ধ করে অশ্রু ফেলছিল, আর আকাশ ওর গলার চামড়ায় নিজের ভালোবাসার গভীর চিহ্ন এঁকে দিচ্ছিল। প্রায় 10 মিনিট ধরে রোমাঞ্চ চলার পর আকাশ নদীকে ছাড়ল। নদীর ঠোঁট দুটো তখন কাঁপছিল, আর চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। নদী শাড়ির আঁচলটা ঠিক করতে করতে কেঁদে ফেলে। তুই আমারে সবার সামনে ছোট করলি আকাশ, আমি তোরে কোনোদিন ক্ষমা করুম না। তুই আমার কাছে একটা পিশাচ ছাড়া আর কিছুই না। আকাশ নিজের চশমাটা ঠিক করে আবার সেই মিষ্টি হাসি হেসে বলে, তোমার এই ক্ষমাহীন ভালোবাসায় আমার চাই নদী বউ। চলো এবার বাসায় যাই, রাতে তোমার লাইগে আরেকটা সারপ্রাইজ আছে। পরদিন রাতে আকাশ পুরো পরিবারকে গুলশানের একটা দামি 5 স্টার রেস্টুরেন্টে ডিনারের জন্য নিয়ে গেল। আকাশের নতুন গাড়িতে সবাই বসলো। আরিয়ান আর মিতু এখন বেশ খুশি, কারণ আরিয়ান আকাশের কোম্পানিতে নতুন চাকরি পেয়েছে এবং ওর ব্যবহার অনেক বদলে গেছে। টিটুও নতুন আইফোন পেয়ে আকাশের গুণগান গাচ্ছে। শুধু নদী এক কোণায় চুপচাপ বসেছিল। গলায় একটা চওড়া স্কার্ফ জড়ানো ছিল, যাতে ধানমন্ডি লেকে আকাশে দেওয়া সেই কামড়ের দাগটা কেউ দেখতে না পায়। রেস্টুরেন্টে পৌঁছানোর পর বিশাল টেবিল বুক করা হলো। দামি দামি সব বিদেশি খাবার অর্ডার করা হলো। মিতু তো চামচ দিয়া কেমনে খাইতে হয় তা নিয়ে আরিয়ানের সাথে ঝগড়া শুরু করে দিল। ওগো, এই কাটা চামচটা কেমনে ধরে বলো তো? বড় লোকেরা তো দেখি হাত দিয়া ভাতও খাইরা, আমার তো হাত দিয়া না খাইলে পেটই ভরে না। মিতু, একটু আসতে বলো, চারপাশে সবাই তাকাচ্ছে। তুমি চামচ না পারলে হাত দিয়ে খাও, কেউ কিছু বলবো না। এখন আমাদের আকাশ তো কোটিপতি, অগলগে চলতে গেলে এসব শিখতে হইব। টিটু নতুন আইফোনের সেলফি তুলতে তুলতে বলে, বড় আপু, তুমি একদম গায়রা রয়ে গেলা। দেখো আকাশ ভাইয়া কেমনে হা হা কইরা স্যুপ খাইতাছে। নদী আপা, তুমি তো একেবারে চুপচাপ বসে আছো। ভাইয়ার লগে একটু কথা বলো। ভাইয়া তোমার কত ভালোবাসে দেখছো। টিটু, তুই তোর ওই আইফোন নিয়ে থাক, আমার ব্যাপারে নাক গলাবি না। আকাশ কারে কি খাওয়াইতেছে তা দিয়ে আমার কোনো কাজ নাই। ও টাকার গরম দেখাইতেছে, দেখাক। ঠিক তখনই ওয়েটার এসে ওদের খাবার টেবিলে সার্ভ করলো। আকাশ নিজের প্লেট থেকে একটা দামি লবস্টারের পিস নিয়ে নদীর প্লেটে রাখলো। নদী, এই লবস্টারটা খাও। লন্ডনে থাকতে আমি এটা খুব খাইতাম, তোমার ভালো লাগবো। নদী চামচ দিয়ে লবস্টারের পিসটা এক ছটকে টেবিলের উপর ফেলে দিল। পুরো টেবিল 1 সেকেন্ড শান্ত হয়ে গেল। রেহনা বেগম আর হালিমা বেগম নদীর দিকে রাগী চোখে তাকালেন। আমি এই সব নোংরা সমুদ্রের পোকা খাই না আকাশ, তুই নিজে খা। আমারে তোর এই বিদেশি জীবন দেখায় লাভ নাই। আমি মগবাজারের ডাল ভাত খাইতেই পছন্দ করি। তোর এই গুলশানের রেস্টুরেন্ট আমার কাছে জেলখানার মতন লাগতেছে। নদী, তোর ন্যাকামো কিন্তু এখন বেশি হয়ে যাইতেছে। আকাশ এত শখ কইরা তোরে দিল আর তুই খাবারটা ফেলে দিলি। তোর ওই ওবায়দুল ভূত মাথা দেখা কবে নামবো শুনি? ও তো একটা ফকিন্নি ছিল। মা, তোমরা সবাই আকাশের টাকার কাছে বিক্রি হয়ে গেছো। ও আরিয়ান ভাইয়ের চাকরি দিছে, টিটুরে ফোন দিছে, তাই তোমরা ওরা মাথায় তুলতেছো। কিন্তু ও যে আমার জীবনটা ধ্বংস করে দিছে, জোর কইরা আমার বিছানায় নিছে, সেটা তোমরা কেউ দেখলা না। ও আমার স্বামী না, ও আমার ফুফাতো ভাই। আমি এটাই মানি, আর আমি ওরে ঘৃণা করি।
নদী আর এক সেকেন্ডও দাঁড়ালো না, সে রেস্টুরেন্ট থেকে দৌড়ে বাইরে বের হয়ে গেল। আকাশ শান্তভাবে টেবিল থেকে টিস্যু পেপার নিয়ে নিজের হাতটা মুছল। সে আরিয়ানকে বলল, ভাইয়া আপনারা থাকেন, আমি নদীকে নিয়ে বাসায় যাই। আকাশ বিল পে করে নদীর পেছন পেছন বাইরে চলে এলো। গুলশানের 5 স্টার রেস্টুরেন্টের আন্ডারগ্রাউন্ড পার্কিং লটটা ছিল বেশ অন্ধকার আর নিরিবিলি। নদী ওখানকার একটা পিলারের পাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। ওর পুরো শরীর অপমানে কাঁপছিল। ঠিক তখনই পেছন থেকে আকাশ এসে ওর 2 হাত দেওয়ালের সাথে চেপে ধরল। আকাশের মুখটা আজ একেবারে পাথরের মতো শক্ত ছিল, চোখে ছিল এক ভয়ঙ্কর ক্ষোভ। আকাশ নদীর 2 হাত দেওয়ালের সাথে প্রচণ্ড জোরে চেপে ধরে দাঁত কিরমির করে। নদী, তোমার এই নাটকের শেষ কই শুনি? সবার সামনে তুমি আমারে ছোট করলা, খাবার ফেলে দিলা। তুমি ভাবছো তুমি ওবায়দুলের লাইগা সারা জীবন কানবা আর আমি তোমার এই চোখের জল দেখুম? জিন্দেগিতেও না। নদী আকাশের মুখের উপর থুতু ফেলার মতো চিৎকার করে। ছাড় আকাশ, তুই আমারে মারবি? মার, তুই তো একটা খুনি, একটা ডাকাত। তুই টাকার জোরে আমার পরিবারকে কিনছিস, কিন্তু আমারে কিনতে পারবি না। তুই একটা ধর্ষক। নদীর এই ধর্ষক শব্দটা শুনে আকাশের মাথার মগজ 1 সেকেন্ডে জ্বলে উঠল। সে নদীকে এক ঝটকায় নিজের পাজাকোলা করে তুলে ওর দামি প্রাডো গাড়ির পেছনে ছিটে ছুঁড়ে ফেল। সে নিজেও গাড়ির ভেতরে ঢুকে দরজাটা লক করে দিল। নদী পেছনে ছিটে আশ্রে পড়ল এবং আতঙ্কিত হয়ে বলে, আকাশ, তুই কি করতেছিস? গাড়ির লক খোল, এটা পার্কিং লট, যে কেউ চলে আসতে পারে। প্লিজ এমন করিস না। আকাশ নিচে শার্টের উপরে 3টা বোতাম একটানে ছিঁড়ে ফেলে নদীর ওপর চিতার মতো ঝাঁপিয়ে পড়ল। আসুক কেউ, পুরো দুনিয়া দেখুক আমি আমার বউয়ের সাথে কি করতেছি। তুমি আমারে ধর্ষক বললে না নদী? তবে আজ আমি সত্যি সত্যি তোমার স্বামী হওয়ার পূর্ণ অধিকার খাটামো। তোমার এই অবাধ্য শরীর আজ আমার এই কামনার আগুনে পুড়ে ছাই হইয়া যাইব। গাড়ির ভেতরে মৃত আলোয় এক তীব্র আর আদিম রোমান্টিক যুদ্ধ শুরু হলো। আকাশ নদীর শাড়ির ব্লাউজটা একটানে ছিঁড়ে ফেল। নদীর ফর্সা টান টান পিঠ আর বুক আকাশের শক্ত হাতের মুঠোয় চলে এলো। নদী প্রচণ্ড জোরে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু আকাশ ওর ঠোঁটের উপর নিজের ঠোঁট দুটো এমনভাবে শক্তিতে চেপে ধরল যে নদীর সব চিৎকার ওর মুখের ভেতরে হারিয়ে গেল। আকাশ নদীর ঠোঁট দুটো কামড়ে চুষতে লাগলো, যেন সে নদীর ভেতরে সব স্মৃতি রক্ত বানিয়ে বের করে নিবে। নদী নিজের হাত পা দিয়ে আকাশকে আঘাত করার আপ্রাণ চেষ্টা করছিল। গাড়ির পেছনে ছিটটা ওদের এই ধস্তাধস্তিতে অনবরত কাঁপছিল, কিন্তু আকাশের জিম করা পূর্ণ শক্তির সামনে নদীর এই নারী শরীর এক খড়কুটোর মতো উড়ে গেল। আকাশ নদীর গলায় বুকে পেটে নিজের ঠোঁট আর দাঁতে তীব্র কামড় বসিয়ে দিতে লাগলো। নদীর সারা শরীর এক অজানা নিষিদ্ধ আর তীব্র সুখানুভূতিতে অবশ্যই আসছিল। ওর চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল ঠিকই, কিন্তু ওর ভেতরে নারী সত্তা আকাশের এই হিংস্র পুরুষালী রূপের কাছে আস্তে আস্তে হার মানতে বাধ্য হচ্ছিল। প্রায় আধা ঘন্টা ধরে এই জবরদস্তি চলার পর গাড়ির ভেতরে বাতাস একেবারে গরম আর ভারী হয়ে উঠল। ওদের দুজনে দ্রুত নিঃশ্বাসের শব্দে গাড়ির কাজগুলো ঝাপসা হয়ে গেল। নদী একসময় একেবারে ক্লান্ত আর অবশ্যই আকাশের বুকের নিচে পড়ে রইল। চোখ দিয়ে তখনও পানি পড়ছিল। আকাশ ওর কপালে একটা আলতো চুমু খেয়ে ওকে শরীর থেকে নিজের ভার সরিয়ে নিল। সে নিজের শার্টটা ঠিক করতে করতে নদীর দিকে তাকালো। নদী নিজের ছেঁড়া কাপড়গুলো কোনো মতে গায়ে জড়িয়ে একেবারে ভাঙ্গা গলেই বলল, তুই আমারে শেষ কইরা দিলি আকাশ। তুই আমার শরীরটা বারবার নষ্ট করছিস, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই আমার মন কোনোদিন পাবি না। আকাশ নিজের চশমাটা চোখে দিয়ে বলল, শরীর যখন আমার হইছে নদী, মনটাও একদিন আমার হইব। তুমি যতই চিল্লাও, তুমি এই আকাশের বউ ওবায়দুল এখন অতীত, আর আমি তোমার বর্তমান আর ভবিষ্যৎ। চলো এবার বাসায় যাই। কিন্তু এরপর পার্কিং লটের ঘটনার পর নদী একেবারে চুপচাপ হয়ে গেল। সে ঘরের মধ্যে সারাদিন বন্দি হয়ে থাকতো, কারোর সাথে কোনো কথা বলতো না, ঠিকমতো খাবার খেত না। ওর এই অবস্থা দেখে আকাশের বাবা আর নদীর মা খুব দুশ্চিন্তায় পড়লেন। ওনারা আকাশের সাথে কথা বললেন। বাবা আকাশ, নদীকে দেখতেছি কেমন জানি হয়ে গেছে। সারাদিন ঘরের কোনায় বৈশাখ কান্দে। তোদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? না বাবা, কোনো সমস্যা হয় নাই। নদী আসলে নতুন পরিবেশ আর ওবায়দুলের স্মৃতিটা ভুলতে পারতেছে না। আমি ভাবতেছি ওরে নিয়ে কয়েকদিনের লাইগা কক্সবাজার থেকে ঘুরে আসি। সমুদ্রের বাতাস পাইলে ওর মনটা একটু ভালো হইব। হ্যাঁ বাবা আকাশ,
এইটা তুমি খুব ভালো কথা বলছো। ওরে নিয়ে একটু বাইরে যাও। হানিমুন করলে জামাই বউর মধ্যে ভালোবাসা বাড়ে। তুমি আজই টিকিট কাটো। ড্রয়িং রুমে এই হানিমুনের কথা শুনে মিতুর মনে আবার নতুন কইরা হিংসার আগুন জ্বলে উঠল। সে রান্নাঘরে গিয়ে আরিয়ানের উপর চিল্লাইতে লাগলো। দেখলা আরিয়ান, আকাশ নদীকে নিয়ে কক্সবাজারে 5 স্টার হোটেলে হানিমুনে যাইতেছে, আর তুমি আমারে বিয়ার পর মগবাজারের মোড়ে নিয়ে একটা চটপটি খাওয়াইছিলা। আমারই পড়া কপাল। আরিয়ান হেসে মিতুর কোমরটা জড়িয়ে ধরে। আরে মিতু, শান্ত হও। আমি তো এখন আকাশের কোম্পানিতে ভালো চাকরি পাইছি। আকাশ আমাদেরও ওগোর সাথে কক্সবাজার যাওয়ার টিকিট কেটে দিছে। আমরা সবাই একসাথে যাবো। তোমার আর হিংসা করার কোনো দরকার নাই। মিতু খুশি হয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে। সত্যি বলতাছো? ও মা, আমি তো তবে আজই নতুন শাড়ি কিনতে যামু। কক্সবাজারের সমুদ্রের পাড়ে আমি লাল শাড়ি পইরা সেলফি তুলমু। দিন সকালে পুরো পরিবার প্লেনে করে কক্সবাজার গিয়ে পৌঁছালো। আকাশের টাকার কোনো কমতি ছিল না, তাই সে সমুদ্রের একদম পাড়ে অবস্থিত সবচেয়ে দামি 5 স্টার হোটেলের রয়্যাল সুইট বুক করেছিল। জানালা পর্দা সরালেই বিশাল নীল সমুদ্র আর ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছিল। মিতু আর আরিয়ান ওদের রুমে গিয়ে মহা খুশিতে নাচানাচি শুরু করে দিল। টিটু তো ক্যামেরা নিয়ে সমুদ্রের পাড়ে দৌড় দিল, কিন্তু আকাশের রুমের পরিবেশ ছিল একদম অন্যরকম। নদী জানালার পাশে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিল, পরনে একটা সাদা রঙের সুতির শাড়ি, মুখটা একেবারে মলিন। আকাশ রুমে দরজাটা বন্ধ করে নদীর পেছনে এসে দাঁড়ালো। সে নদীর কাঁধে নিজের 2 হাত রাখলো। নদী এক ঝটকায় আকাশের হাত দুটো সরিয়ে দিল। আমার গায়ে হাত দিবি না আকাশ। তোরে আমি কতবার বলছি আমার শরীর ছোঁয়ার চেষ্টা করবি না। তুই জোর কইরা আমারে এই কক্সবাজার নিয়ে আসছিস। তোর কি মনে হয় সমুদ্র দেখাইলে আমি তোরে স্বামী বইলা মেনে নেবো? জিন্দেগিতেও না। আকাশ নদীর সামনে এসে ওর 2 হাত শক্ত করে ধরে মুচকি হেসে বলে, নদী সমুদ্রের এই বিশাল ঢেউগুলো দেখছো? ওগো যেমন কোনো বাঁধন নাই, আমার ভালোবাসারও তেমন কোনো শেষ নাই। তুমি আমারে যত দূরে ঠেলবা আমি তত তোমার কাছে আসবো। আজ রাতে সমুদ্রের গর্জনের সাথে আমাদের ভালোবাসার একটা নতুন গল্প তৈরি হইব। তোর কোনো গল্প সফল হইব না আকাশ। তুই আমার শরীরটা জয় করতে পারিস, কিন্তু তোর গায়ে পুরুষের শক্তি আছে আর তোর পকেটে কোটি টাকা আছে, কিন্তু আমার মন কোনোদিন তোর এই টাকার কাছে বিক্রি হইব না। দেখা যাক নদী বউ, কার জেদ বেশি, এই আকাশের নাকি রাগী বউয়ের। রেডি হও, রাতে সমুদ্রের পাড়ে ক্যান্ডেল লাইট ডিনার আছে আমাদের। রাত নামলো কক্সবাজারের সমুদ্র সৈকতে। আকাশের নির্দেশে হোটেলের স্টাফরা সমুদ্রের বালুর উপর একটা প্রাইভেট ক্যান্ডেল নাইট ডিনারের আয়োজন করেছিল। চারিদিকে ছোট ছোট মোমবাতি জ্বলছিল, আর টেবিলের মাঝখানে দামি দামি সব খাবার সাজানো ছিল। মিতু আর আরিয়ান দূর থেকে ওগো ওই রাজকীয় ডিনার দেখে আফসোস করছিল। দেখছো আরিয়ান, আকাশ নদীকে কেমনে মোমবাতির আলোয় ডিনার করাইতেছে, আর তুমি আমারে নিয়ে আসলা সমুদ্রের পাড়ে ওই শুটকি মাছের দোকানে। মিতু, ওগো নতুন বিয়ে হয়েছে, ওগো একটু একান্তে থাকতে দাও। চলো আমরা শুটকি ভর্তা দিয়ে ভাত খাই, ওটার স্বাদে আলাদা। ওদিকে সমুদ্রের পাড়ে টেবিলের সামনে নদী আর আকাশ বসেছিল। সমুদ্রের ঠান্ডা বাতাস নদীর শাড়ির আঁচলটা উড়িয়ে নিয়ে যাচ্ছিল। মোমবাতির আলোয় নদীর ফর্সা মুখটা দেখতে একদম অপসরীর মতো লাগছিল। আকাশ নদীর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে রইল। নদী, তোমারে আজ এত সুন্দর লাগতেছে যে আমার মনে হইতেছে আমি খাবারের বদলে তোমারে এক কামড়ে খাইয়া ফেলি। তোর এই নোংরা ফ্লার্টিং বন্ধ কর আকাশ। ছোটবেলায় তুই যখন আমার পিছনে ঘুরতিস তখন তো তোরে আমি একটা চর মারলে কান্দা দিতি। আজ এত বড় ডায়লগ বাস কেমনে হইলি শুনি? ছোটবেলায় চর খাইতাম কারণ তখন তোমারে ভয় পাইতাম, এখন তোমারে ভালোবাসি তাই তোমার চর আমার কাছে চুমুর মতো লাগে। নাও এই জুসটা খাও। আমি তোর হাতের কোনো জিনিস খামু না আকাশ। তুই আমারে টাকার গরম দেখায় এখানে আনছিস। তুই ভাবছিস আমি ওবায়দুলরে ভুলে যাবো? ওবায়দুল আমার এই কক্সবাজারে সাধারণ হোটেলে নিয়ে আসার স্বপ্ন দেখছিল। ও সেই স্বপ্নটা তোর এই 5 স্টার হোটেলের চেয়ে অনেক দামি ছিল। তুই আমার কাছে একটা চোর যে অন্যের ভালোবাসা চুরি করছে।
নদী জুসের গ্লাসটা হাত দিয়ে ঠেলে দিল। জুসটা বালুর উপর পড়ে গেল। আকাশের মুখটা আবার গম্ভীর হয়ে গেল। সে টেবিল থেকে উঠে দাঁড়ালো। সে নদীর হাতটা ধরে ওকে সমুদ্রের পানির দিকে টেনে নিয়ে যেতে লাগলো। নদী বালুর উপর আছাড় খেতে খেতে চিৎকার করে, আকাশ, তুই কোথায় নিয়ে যাইতেছিস আমারে? পানি অনেক গভীর, আমি সাঁতার জানি না, ছাড় আমারে। আকাশ নদীর কোনো কথাই শুনল না। সে নদীকে সমুদ্রের হাঁটু পানির মধ্যে নিয়ে গেল। সমুদ্রের ঠান্ডা ঢেউগুলো ওদের শরীরে এসে আশ্রে পড়ছিল। চাঁদের আলোয় সমুদ্রের পানি চকচক করছিল। আকাশ নদীকে নিজের বুকের সাথে প্রচণ্ড শক্তিতে চেপে ধরল। নদীর পুরো সাদা শাড়িটা পানিতে ভিজে ওর শরীরের সাথে লেপ্টে গেল, যার ফলে ওর শরীরের প্রতিটা খাজ স্পষ্ট দেখা যাচ্ছিল। নদী ঠান্ডা পানিতে কাঁপতে কাঁপতে আকাশের শার্ট খামছে ধরে। আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? ঠান্ডা বাতাস দিতেছে, আমি মরে যাবো, প্লিজ রুমে চলো। আকাশ নদীর ভেজা মুখের উপর নিজের হাত রেখে এক তীব্র কামনাময় ও রাগী গলেই বলে, মরলে দুজনে একসাথেই মরবো নদী। তুমি আমারে চোর বললা না? তবে আজ এই সমুদ্রের মাঝখানেই চোরের মতো আমি তোমার সবটুকু লুটে নিব। তোমার এই ভেজা শরীর আজ আমার এই বুকে পিষে একেবারে জল হইয়া যাইব। সমুদ্রের গর্জনের মাঝে শুরু হলো তীব্র রোমান্যময় জবরদস্তি। আকাশ নদীর ভেজা ঠোঁটের ওপর নিজের ঠোঁট দুটো প্রচণ্ড শক্তিতে চেপে ধরল। সমুদ্রের নোনা পানি আর ওদের ঠোঁটের উষ্ণতা মিশে এক অদ্ভুত নেশা তৈরি করল। আকাশ নদীর কোমরটা ধরে ওকে পানির ওপর একটু তুলে নিজের দিকে চেপে ধরল। নদীর সারা শরীর এই তীব্র কামনার আক্রমণে অবশ্যই আসছিল। সে নিজেকে মুক্ত করার কোনো শক্তি পাচ্ছিল না। আকাশ নদীর ভেজা গলায় নিজের ঠোঁটের তীব্র ছোঁয়া দিতে লাগলো। সমুদ্রের ঢেউগুলো ওদের শরীরে এসে লাগছিল আর ওদের ভেতরে আগুন ততই বাড়ছিল। নদী চোখ বন্ধ করে অনবরত অশ্রু ফেলছিল। সে বুঝতে পারছিল আকাশ ওকে শারীরিকভাবে একেবারে নিজের দাসে পরিণত করে ফেলেছে, কিন্তু ওর মনটা তখনও আক্রোশে জ্বলছিল। প্রেম 20 মিনিট ধরে এই পানির মাঝে ওদের রোমাঞ্চ চলল। নদীর সব প্রতিরোধ সমুদ্রের ঢেউয়ের মতো ভেঙে গুড়িয়ে গেল। আকাশ একসময় নদীকে পাজকোলা করে তুলে সমুদ্র থেকে সৈকতের বার্লির ওপর নিয়ে এলো। নদী তখন ক্লান্তিতে আর ঠান্ডায় চোখ বন্ধ করে আকাশের বুকে মাথা রেখে কাঁপছিল। আকাশ ওকে শক্ত করে জড়িয়ে ধরে হোটেলের রুমের দিকে রওনা হলো। রুমে পৌঁছানোর পর আকাশ নদীকে বিছানায় শুয়ে দিল এবং ওকে একটা শুকনো তোয়ালে দিয়ে মুছে দিল। নদী বিছানায় শুয়ে একেবারে নিথর হয়ে ওদের ফেলে আসা জীবনের কথা ভাবছিল। সে নিজের চোখে জল মুছে আকাশের দিকে তাকালো। ওর চোখে তখনও সেই চিরস্থায়ী ঘৃণার আগুন জ্বলছিল। আকাশ, তুই আমার শরীরটা আজ আবার জোর করে নিলি। তুই ভাবছিস তুই জিতে গেছিস, কিন্তু একটা কথা মনে রাখিস, এই নদী তোর জিন্দেগিতেও স্বামী বলে মানবো না। আকাশ নিজের চশমাটা টেবিলের ওপর রাখলো। ওর মুখে কোনো হাসির চিহ্ন ছিল না। এরপর সে নদীর পাশে শুয়ে ওকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। নদী ওর বুক থেকে নিজেকে জানার চেষ্টা করলো না, কারণ ওর শরীরে আর কোনো শক্তি ছিল না। কিন্তু ওর মনটা আকাশের থেকে 1000 মাইল দূরে এক অন্য জগতে পড়ে রইল। পরদিন তারা ফিরে এলো। কক্সবাজার থেকে ফেরার পর আকাশ আরিয়ানের জন্য গুলশানের একটা সুন্দর 3 রুমের ফ্ল্যাট কিনে দিল। আরিয়ানের নতুন চাকরি আর দামি গাড়ি দেখে মৃত্যুর সব হিংসা 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। সে এখন সারাদিন আকাশের কোনো গান গাইতে ব্যস্ত। মৃত্যুর নতুন ফ্ল্যাটের সোফায় বসে রেহানা বেগমকে ফোন করে, ও মা, আকাশ আমাদের যে ফ্ল্যাট দিছে না, ওটার বাথরুমে একটা বিশাল বড় আয়না আছে। আরিয়ান তো এখন স্যুট পইরা অফিসে যায়। আকাশ ভাইয়া তো আমাদের লাইগা একেবারে ফেরেশতা হয়ে আইছে। হ্যাঁ রে মৃদু, আকাশ তো সবার কপাল খুলে দিল, কিন্তু নিজের কপালটাও পুরাই ফেললো। নদী তো ওরা এখনো চোখের দেখাও দেখতে পারে না। ঘরে ফিরলে নদী ওই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আকাশ একা একা ড্রয়িং রুমে বসে থাকে। এই এত টাকা দিয়েও কি করব যদি বউরে ভালোই না বাসে। ওদিকের বাসায় নদী ওর নিজের ঘরে বসে একটা বই পড়ছিল। গায়ের শাড়িটা একেবারে সাধারণ। ঠিক তখনই আকাশ অফিস থেকে ঘরে ফিরল। ওর হাতে নদীর জন্য একটা নামি ব্র্যান্ডের মিষ্টির প্যাকেট ছিল। আকাশ নদীর ঘরে ঢুকে মিষ্টির প্যাকেটটা টেবিলের ওপর রাখলো। নদী বই থেকে চোখ না তুলে অত্যন্ত ঠান্ডা গলেই বলল, তোর এই মিষ্টি তুই মৃত্যু আপারে গিয়া দে আকাশ। তোর এইসব জিনিসের কোনো দরকার নাই। তুই আমারে ঘর থেকে বের হইতে দিস না, ওবায়দুলের লগে যোগাযোগ করতে দিস না। তুই ভাবছিস তুই আমারে বন্দি করে রাখবি? রাখ, কিন্তু আমার মন তুই কোনোদিন পাবি না।
আকাশ নদীর কাছে এসে ওনার হাতের বইটা কেড়ে নিল। সে নদীর চোখের দিকে তাকালো। নদী, তোমার প্রিয় রসগোল্লা আনছি পুরান ঢাকা থেকে, একটু খাও না। নদী, তুমি কেন বোঝো না যে ওবায়দুল তোমারে শুধু ধোকা দিত? ও তোমার এই শরীর আর রূপের লোভী ছিল, আর আমি তোমারে ছোটবেলা থেকে নিজের হৃদয়ে আগলাইয়া রাখছি। আমার এই ভালোবাসার কি কোনো মূল্য নাই তোমার কাছে? নদী উঠে দাঁড়িয়ে আকাশের মুখোমুখি হয়ে বলে, তোর ভালোবাসা একটা জোর জবরদস্তি আকাশ। তুই আমারে টাকার জোরে আমার বাবা মাকে হাত করছিস, ওবায়দুলকে মারছিস, তুই আমার শরীরটা পাইছিস, কিন্তু মানসিকভাবে আমি তোর থেকে 1000 মাইল দূরে। নদী রেগে চলে গেল। আকাশ কিছু বলল না। কয়েকদিন পর মক্সবাজারের বিশাল বৈশাখী মেলার আয়োজন করা হলো। পুরো পাড়ার মানুষ সেখানে ভিড় করেছিল। নাগরদোলা, চটপটির দোকান আর মাটির খেলনার দোকানে মেলা জমে উঠেছিল। টিটু ওর নতুন আইফোন নিয়ে মেলার সব ছবি তুলতে ব্যস্ত ছিল। মিতু আর আরিয়ানও নতুন শাড়ি আর পাঞ্জাবি পইরা মেলায় এলো। আকাশ নদীকে জোর করে একটা লাল সাদা শাড়ি পরাইয়া মেলায় নিয়ে এলো। মেলায় আসার পর সবাই আকাশ আর নদীর জুটি দেখে প্রশংসা করছিল। পাড়ার মুরব্বীরা বলছিলেন, দেখছো ওগো ছোটবেলার বিয়ে আজ কত সুন্দর সফল হয়েছে। নদী সবার সামনে কৃত্রিমভাবে হাসছিল, কিন্তু ওর ভেতরে কান্নাটা কেউ দেখতে পাচ্ছিল না। আকাশ ভাইয়া, নদী আপারে একটা নাগরদোলায় উঠাও না, ও তো এক কোনায় চুপচাপ বসে আছে। আকাশ নাগরদোলার টিকিট কেটে নদীকে নিয়ে নাগরদোলায় বসলো। নাগরদোলা যখন উপরের দিকে উঠতে লাগলো, নদী তখন ভয়ে আকাশের হাতটা শক্ত করে ধরে ফেলো। আকাশ ওর হাতটা নিজের মুঠোয় নিয়ে মুচকি হাসলো। নদী, ভয় পাইও না, আমি আছি তো। তোমার হাত আমি কোনোদিন ছাড়বো না। নাগরদোলা থেকে নামার পর নদী এক ছটকে আকাশের হাতটা ছেড়ে দিল। ওর চোখে আবার সেই চেনা রাগ ফিরে এলো। তুই ভাবছিস নাগরদোলায় উঠাইলে আমি তোর স্বামী বলে মেনে নেবো? তুই একটা সুযোগ সন্ধানী আকাশ। আমার ভয়রে তুই নিজের রোম্যান্সের হাতিয়ার বানাইতেছিস। আমি মেলা থেকে বাসায় যাবো, তোর লগে 1 সেকেন্ডও থাকুম না। নদী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মেলার ভিড়ে ঠেলে বাসার দিকে দৌড়ে চলে গেল। আকাশ সবার সামনে অপমানিত হয়েও শান্ত রইল। সে বুঝল নদীর ভেতরের এই দেওয়াল এত সহজে ভাঙা সম্ভব নয়। কয়েকদিন পর এক প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হলো। জানালার কাঁচগুলো বাতাসে প্রচণ্ড জোরে কাঁপছিল। বিদ্যুৎ চলে গেল 1 সেকেন্ডে। পুরো ঘর অন্ধকার। নদী অন্ধকারকে খুব ভয় পেত। সে ড্রয়িং রুমের সোফায় বসে 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে কাঁপছিল। ঠিক তখনই আকাশ মোমবাতি জ্বালিয়ে ওর সামনে এসে বসল। নদী, ভয় পেও না, আমি আছি তো, তোমার পাশে বসলাম। নদী আকাশের মোমবাতির আলোয় ওর মুখটা দেখলো। ওর মনে হলো এই আলো নিচে আকাশের চোখ দুটো আজ অনেক বেশি ক্লান্ত আর বিষণ্ণ দেখাচ্ছে। নদী সোফা থেকে উঠে নিজের ঘরে যেতে চাইল। আকাশ ওর হাতটা শক্ত করে ধরল। তুমি কেন আমারে এত ঘৃণা করো নদী? আমি তোমারে পৃথিবীর সব সুখ দিতে চাই। ওবায়দুল তোমারে ধোকা দিত, ও ভালো ছেলে ছিল না। আমার এই কোটি টাকার সাম্রাজ্য, আমার এই রাজকীয় জীবন সবই তো তোমার লাইগা। আমার ভালোবাসা কি তুমি একবারও বুঝবা না? নদী কিছু বলল না। নিজের ঘরে দরজাটা বন্ধ করে দিল এবং ভেতর থেকে লক করে দিল। আকাশ মোমবাতি হাতে ড্রয়িং রুমের অন্ধকারে একা দাঁড়িয়ে রইল। জানালার বাইরে ঝড়ের শব্দ হচ্ছিল, আর ওর মনের ভেতরের এক মস্ত বড় ঝড় বয়ে যাচ্ছিল। সে বুঝতে পারল সে নদীর শরীরটা জয় করতে পারল, ওর মনটা কোনোদিন পাবে না। নদী ওর স্বামী বলে কোনোদিন মেনে নেয়নি, আর কোনোদিন মেনেও নেবে না। কিছুদিন পর ড্রয়িং রুমের টেবিলে একটা সাদা খাম রাখা। রেহনা বেগম সোফায় বসে কপালে হাত দিয়ে কাঁদছেন, আর মৃদু হাঁ করে সে খামের দিকে তাকিয়ে আছে। নদী শান্ত মুখে এক কোণে দাঁড়িয়ে। ঠিক তখনই আকাশ অফিস থেকে ফিরল। ওর পরনে দামি বুলু রঙের ব্লেজার, চোখে চশমা, ঘরে থমথমে ভাব দেখে সে একটু থমকে দাঁড়ালো। কি হয়েছে মা, আপনারা সবাই এমন মুখ কালা কইরা বইসা আছেন কেন? মিতু আপা আবার আরিয়ান ভাইয়ার লগে ক্যাচাল করছো নাকি? নদী টেবিলে খামটা এক ছটকে আকাশের সামনে গিয়ে দিল। ওর গলা স্বর ছিল বরফের মতো ঠান্ডা। মিতু আপার কোনো ক্যাচাল না আকাশ, ক্যাচালটা আমার আর তোর। এই খামে ডিভোর্সের নোটিশ আছে। আমি তোরে ডিভোর্স দিতে চাই। উকিল সাহেবরেও খবর দেওয়া হয়েছে, ওনার এক্ষুনি আসার কথা। আকাশের মুখে চেনা চতুর হাসিটা 1 সেকেন্ডের জন্য উধাও হলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে ব্লেজারটা খুলে সোফায় রাখলো এবং চশমাটা ঠিক করে খামটা হাতে নিল। ও মা,
ডিভোর্সের নোটিশ? নদী বউ আমার, তুমি তো দেখি একেবারে আইনি নোটিশ পাঠাইয়া দিলা। তা আমার অপরাধটা কি শুনি? তোমারে বেশি ভালোবাসছি, এটাই কি আমার সাজা? মুখ সামলা আকাশ, তোরে আমি কতবার বলছি তুই আমার স্বামী না, তুই আমার ছোট ভাই। তুই জোর কইরা আমার এই সোনার খাঁচায় বন্দি করছিস। আমি তোর লগে আর এক ছাতের নিচে থাকুম না। ঠিক তখনই দরজায় নক হলো। মিতু গিয়ে দরজা খুলতেই ভেতরে ঢুকলেন মগবাজারে নাম করা ডিভোর্স স্পেশালিস্ট উকিল এম.এ. লতিফ সাহেব। ওনার হাতে একটা মোটা ফাইল, চোখে মোটা ফ্রেমের চশমা। তিনি এসে সোফায় বসলেন এবং আকাশের দিকে তাকালেন। তোরাই তবে সেই নতুন কাপল? তা মা জননী, তুমি কেন ফিরত কোটিপতি জামাইরে ছাড়তে চাও? ও তো দেখতে বেশ হ্যান্ডসাম, টাকা পয়সাও মাশাল্লাহ। উকিল সাহেব, ও আমার ফুফাতো ভাই। ছোট থেকে ওরে আমি কোলে নিয়ে মানুষ করছি। ও আমার চেয়ে 6 বছরের ছোট। ও টাকার গরম দেখায় আমার পরিবারকে হাত করে আমার জোর করে বিয়ে করছে। আমি এই বিয়ে মানি না। আমার আজই ডিভোর্সের ব্যবস্থা করে দেন। উকিল সাহেব ফাইলটা খুলেন এবং একটা দীর্ঘশ্বাস ফেলেন। তিনি আকাশের দিকে তাকালেন, কিন্তু আকাশ একেবারে শান্ত বসেছিল। উকিল সাহেব, আমি আমার বউরে অনেক ভালোবাসি। ও রাগ করে এইসব করতেছে। আমি ওরে ডিভোর্স দিব না। দেখ মা জননী নদী, আমাদের দেশের আইন অনুযায়ী তোমরা চাইলেই 1 সেকেন্ডের ডিভোর্স হইতে পারো না। স্বামী স্ত্রীর বনিবনা না হলে আইন দুজনকে পুরো 6 মাস সময় দেয়। এই 6 মাস তোমাকেও একই ছাদের নিচে থাকতে হইবে। যদি 6 মাস পরও মনে হয় যে তোমরা একসাথে থাকতে পারবা না, তবেই ডিভোর্স কার্যকর হইব। তার আগে কোনোভাবেই সম্ভব না। এইটা আইনের ফতোয়া। কি 6 মাস? এই জানোয়ারের লগে আমি আরো 6 মাস থাকতে হইব? উকিল সাহেব, আপনি একটু টাকা পয়সা নিয়ে আজই সাইন করায় দেন না। ও মা, আমি কি ঘুষ খামু নাকি? আইন সবার লাইগা সমান। আকাশ বাবা, তুমি তোমার বউরে এই 6 মাস একটু চোখে চোখে রাখো। আর নদীমা, তুমি একটু মাথা ঠান্ডা করো। আমি চললাম, 6 মাস পর দেখা হইব। উকিল সাহেব ফাইল বগলে নিয়ে চলে গেলেন। নদীর আগে পা ঠুকে নিজের ঘরে চলে গেল এবং ধর্ম করে দরজাটা বন্ধ করে দিল। আকাশ সোফায় বসে টেবিলে রসগোল্লাটা মুখে পুরে দিল এবং মনে মনে হাসলো। সে ভাবল, 6 মাস? 6 মাসে তো আমি ফিজিক্সের পুরো বই মুখস্থ করায় ফেলতে পারি। আর নদী তো একটা সামান্য রাগী মেয়ে। নদী ঠিক করলো সে আকাশের জন্য কোনো কাজ করবে না, বরং ওরে সারাদিন জ্বালাবে। পরের দিন সকালে আকাশ যখন অফিসের জন্য রেডি হচ্ছিল, নদী তখন রান্নাঘরে গিয়ে ইচ্ছাকৃতভাবে আকাশের ডাল আর তরকারিতে এক মুঠো শুকনো মরিচের গুঁড়া মিশিয়ে দিল। সে ভাবলো আকাশ এই ঝাল খেয়ে অফিসে যেতেই পারবে না। আকাশ ড্রয়িং রুমের টেবিলে বসলো। রেহনা বেগম আর মিতু তখন ওনার নতুন ফ্ল্যাটে চলে গেছে। তাই বাসে শুধু নদী আর আকাশ। নদী টেবিলের এক কোণায় দাঁড়িয়ে আকাশের মুখভঙ্গি দেখার জন্য অপেক্ষা করছিল। আকাশ চামচ দিয়ে ডাল মুখে নিয়ে একটু না ঘেমে শান্তভাবে চিবিয়ে বলে, উফ নদী বউ আমার, আজকের ডালটা যে কি খাসা হইছে না। এই ঝালটা একেবারে আমার লন্ডনের শীতের কথা মনে করাইয়ে দিল। তুমি আমার লাইগে এত কষ্ট করে এত ঝাল রান্না করছো, নাও তুমিও একটু খাও। কি তোর ঝাল লাগতেছে না? আমি তো ওইখানে এক মুঠো মরিচ দিছিলাম। তুই কি আস্ত একটা রোবট নাকি? আকাশ উঠে দাঁড়িয়ে নদীর হাতটা এক টানে ধরে ওকে নিজের চেয়ারে বসিয়ে দিল। সে চামচ ভর্তি ঝাল ডালটা নদীর মুখের সামনে দৌড়ল। রোবট না জানো, আমি তোমার জামাই। জামাইয়ের পাতে বউ বিষ দিলেও ওটা অমৃত হয়ে যায়। নাও তুমি নিজের হাতে রান্না একটু টেস্ট করো। আকাশ, হাত ছাড়। আমি তোর ডাল খামু না। তোর এই ন্যাকামো বন্ধ কর। নদী মুখ সরানোর চেষ্টা করে ফিসফিস করে। আকাশ নদীর কোমরটা অন্য হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওর কানের কাছে মুখ নিয়ে বলে, খাবা না মানে কি? বউ রান্না করছে আর জামাই একা খাইব? তা তো হয় না। চলো একসাথে খাই। আকাশ জোর করে চামচটা নদীর মুখে গুজে দিল। মরিচের তীব্র ঝালে নদীর চোখ মুখ 1 সেকেন্ডে লাল হয়ে গেল। ওর চোখ দিয়ে পানি চলে এলো। সে কাশতে কাশতে আকাশকে ধাক্কা দিল। আকাশ হাসতে হাসতে ওকে 1 গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল। নদী পানিটা খেয়ে এক দৌড়ে বেসিনের দিকে গেল। নদী পানি দিয়ে মুখ ধুতে ধুতে রাগে ফুঁসে ওঠে, তুই একটা আস্ত শয়তান আকাশ। তুই আমারে মারার প্ল্যান করছিস। আকাশ তোয়ালে দিয়ে নদীর মুখটা মুছিয়ে দিতে দিতে এক মায়াবী চোখে তাকিয়ে বলে,
মারার প্ল্যান আমি করি নাই নদী, আমি তোমার এই বাঁচানোর প্ল্যান করতেছি। তোমার এই ঠোঁট দুইটা ঝালে যেমন লাল হয়েছে না, আমার মনে হইতেছে আমি এখনই ওটা চুষে সব ঝাল নিজের মুখে নিয়ে নেই। নদী আকাশের এই আশঙ্কিক রোমান্টিক ডায়লগ শুনে লজ্জায় আর রাগে একেবারে চুপ হয়ে গেল। সে আকাশকে একটা ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। তবে ওর বুকের ভেতর এক অদ্ভুত ধক করে ওঠার অনুভূতি হলো, যা সে আগে কখনো অনুভব করেনি। কয়েক সপ্তাহ পর মিতু ওর গুলশানের নতুন ফ্ল্যাটে আকাশের নদীকে ডিনারের দাওয়াত দিল। মিতুর ফ্ল্যাটটা এখন একেবারে রাজপ্রাসাদের মতো সাজানো। আরিয়ান এখন নতুন স্যুট পরে ঘুরে বেড়ায়। ওর মুখে আর সেই অভাবের ক্লান্তি নেই। টিটো সেখানে নতুন ডিএসএলআর ক্যামেরা নিয়ে হাজির হয়েছে। মিতু নদীকে জড়িয়ে ধরে। ওই নদী, দেখছিস আমার ফ্ল্যাটটা? এইসব আমাদের আকাশ ভাইয়ের অবদান। আকাশ না থাকলে আমি তো মগবাজারের ওই নোংরা গলিতেই পইড়া থাকতাম। তুই কেন ওরে ডিভোর্স দিতে চাইতাছস? আমি তো ভাই ভাই পাই না। ও তো একটা সোনার টুকরা ছেলে। নদী বিরক্ত হয়ে শাড়িটা ঠিক করতে করতে বলে, বড় আপু, তোরা সবাই আকাশের টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। ও তোদের এই সব দামি দামি জিনিস দিয়া মুখ বন্ধ রাখছে, কিন্তু ও যে আমার লগে প্রতিদিন জোর জবরদস্তি করে সেই খবর রাখিস তুই? নদী, একটা কথা শোনো, আমি আকাশের খুব কাছে থেকে দেখছি। ও অফিসের এত বড় বড় ডিসিশন নেয়, কিন্তু প্রতিটা কাজের মাঝে ও শুধু তোর কথাই ভাবে। ও একদিন আমারে বলছিল, আরিয়ান ভাই, নদী যদি আমারে ভালো নাও বাসে, আমি ওরে সারা জীবন আগলাইয়া রাখবো। এমন ছেলে আজকালকার দিনে পাওয়া যায় না রে বোন। তুই ওবায়দুলের ওই মিথ্যা প্রেমটা ভুলে যা। নদী আরিয়ানের কথা শুনে একটু চুপ হয়ে গেল। সে আরিয়ানকে খুব সম্মান করে, তাই ওনার কথা ওর মনে গিয়ে লাগলো। সে ডাইনিং টেবিলের দিকে তাকালো, দেখলো আকাশ টিটুর সাথে হাসাহাসি করে ছবি তুলছে। আকাশকে দেখতে সত্যি খুব সাধারণ আর মিশুক লাগছিল। ওর মধ্যে কোটিপতির কোনো অহংকার ছিল না। টিটু আকাশের ছবি তুলে, আকাশ ভাইয়া পারফেক্ট। তোমার এই স্টাইলটা দেখলে তো পাড়ার মেয়েরা ক্রাশ খাইব। নদী আপা তো কপাল ভালো যে তোমারে পাইছে। নদী মনে মনে ভাবলো, সবাই কেন আকাশের এত গুণগান গায়? ও কি সত্যি এত ভালো, নাকি এটা ওর কোনো চাল? কয়েক মাস কেটে গেল, ওদের ঝগড়ার খুনসুটি চলতে থাকলো। কিন্তু নদী লক্ষ্য করলো আকাশ ওর উপর আগের মতো আর জোর জবরদস্তি করছে না। সে নদীর প্রতিটা শখের খেয়াল রাখতো। নদী কোনো খাবার পছন্দ করে, কখনো মাথা ব্যথা করে, সব কিছু আকাশ না বলতেই বুঝে যেত, কিন্তু জবরদস্তি করতো না। এক রাতে মগবাজারের এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো। জানালার কাজগুলো বাতাসে প্রচণ্ড শব্দে কাঁপছিল, আর সাথে ছিল তীব্র বজ্রপাত। পুরো এলাকায় বিদ্যুৎ চলে গেল। নদী অন্ধকার আর বজ্রপাতকে খুব ভয় পেত। সে নিজের ঘরে বিছানায় বসে কাঁপছিল এবং দুহাত দিয়ে কান চেপে ধরছিল। ওর বুকটা ভয়ে ধড়ফড় করছিল। ঠিক তখনই ওর ঘরে দরজা খুলে ভেতরে ঢুকলো আকাশ। ওর হাতে শুধু ফোনের টর্চটা জ্বলছিল। আকাশ দ্রুত এসে নদীর পাশে বসলো এবং ওকে এক ঝটকে নিজের শক্ত বুকের সাথে জড়িয়ে ধরল। আকাশ নদীর মাথায় হাত বুলিয়ে অত্যন্ত নরম আশ্বস্ত গলায় বলল, নদী, ভয় পাইও না, আমি আছি তো, তোমার কিচ্ছু হইব না, আমি তোমার পাশে আছি। নদী ভয়ের চোটে এবার আকাশকে ধাক্কা দিল না, বরং সে ওর শার্টটা শক্ত করে খামচে ধরে ওর বুকের ভেতর নিজের মুখটা লুকিয়ে ফেল। আকাশের বুকের ধকধক শব্দটা নদীর কানে বাজছিল। ওর মনে হলো এই বুকের ভেতর এক অদ্ভুত নিরাপত্তা আছে, যা ওবায়দুলের বাইকের পেছনে বসে ও কোনোদিন পায়নি। আকাশ নদীকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, ওর কপালে আলতো করে একটা চুমু দিল। ওদের এই নীরবতা ঝড়ের শব্দের চেয়েও অনেক বেশি তীব্র ছিল। প্রায় 1 ঘন্টা ধরে আকাশ নদীকে ওর বুকের মাঝে আগলে রাখলো, যতক্ষণ না ঝড় থামলো। নদী আস্তে আস্তে ওর বুকের মাঝে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে যখন নদী চোখ খুলল, সে দেখলো সে আকাশের বুকের পর মাথা রেখে শুয়ে আছে। আকাশ তখনও ঘুমাচ্ছে। ওর চশমাটা টেবিলের ওপর রাখা। চশমাটা ছাড়া আকাশের নিষ্পাপ মুখটা দেখে নদীর মনে এক অদ্ভুত ভালো লাগা তৈরি হলো। সে মনে মনে ভাবলো, এই ছেলেটা আমার এত কষ্ট দেওয়ার পরেও কেমনে আমার এত যত্ন করে? ও কি সত্যি আমার এত ভালোবাসে? নদী আলতো করে আকাশের গালটা হাত দিয়ে ছুঁয়ে দেখল, আর ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল।
এরপর 4 মাস কেটে গেছে। নদী এখন মনে মনে স্বীকার না করলেও সে আকাশের উপস্থিতি পছন্দ করতে শুরু করেছে। আকাশ অফিসে থাকলে ওর ঘরটা কেমন জানি ফাঁকা লাগতো, কিন্তু ওর ভেতরে সেই ইগো আর ফুপাতো বোনের সিনিয়রিটির ভাব ওকে মুখে কিছু বলতে দিচ্ছিল না। একদিন বিকেলে নদী আকাশকে বলল, আকাশ, আমার কিছু কেনাকাটা আছে, চলো শপিং মলে যাব। আকাশ তো মহা খুশি। সে ওর দামি প্রাডো গাড়িটা বের করলো। এবার নদী পেছনের সিটে না বসে নিজে এসে সামনের সিটে আকাশের পাশে বসলো। আকাশ ওর দিকে তাকিয়ে চোখ টিপল। ও মা, আজ যে নদী বউ আমার সামনে এসে বসলা, ড্রাইভারের প্রমোশন হয়ে গেল নাকি? বেশি কথা বলিস না আকাশ, গাড়ি চালাও, আমার অনেক কাজ আছে। তার বসুন্ধরা সিটি শপিং মলে গেল। নদী এবার দামি দামি ব্র্যান্ডের দোকানে না ঢুকে একটা সাধারণ কাপড়ের দোকানে ঢুকলো। সে আকাশের জন্য একটা সুন্দর সুতির পাঞ্জাবি পছন্দ করলো। নদী পাঞ্জাবিটা আকাশের বুকের সামনে ধরে। এটা দেখো তো আকাশ, এই কালারটা তোমারে খুব মানাইবো। ছোটবেলায় তুই এমন একটা পাঞ্জাবি পরে মেলায় গেছিলি, মনে আছে? আকাশ পাঞ্জাবিটা দেখে স্তব্ধ হয়ে গেল। ওর চোখে এক গভীর আনন্দ দেখা দিল। সে নদীর খুব কাছে এসে ফিসফিস করে বলল, নদী, তুমি আমার ছোটবেলার কথা মনে রাখছো? তার মানে তুমি আমারে একটু হলেও ভালোবাসো? নদী লজ্জা পেয়ে পাঞ্জাবিটা ওর বুকে ছুঁড়ে দিয়ে বলে, একদম বেশি ভাববি না আকাশ, ডিভোর্স তো হয়ে যাইবো আর 2 মাস পর। ভাবলাম যাওয়ার আগে তোরে একটা শেষ গিফট দিয়া যায়। আকাশ পাঞ্জাবিটা কিনলো। শপিং শেষে তারা মলের একটা আইসক্রিমের দোকানে বসলো। আকাশ একটা বড় চকলেট আইসক্রিম অর্ডার করলো। সে চামচ দিয়ে একটু আইসক্রিম নিয়ে নদীর নাকের ডগে মাখিয়ে দিল। ওই আকাশ, তুই কি করলি এটা? সবাই দেখতাছে। আকাশ মুচকি হেসে নিজের মুখটা নদীর নাকের কাছে নিয়ে এলো এবং নাকের ডগার আইসক্রিমটা নিজের ঠোঁট দিয়ে চেটে নিল। সবাই দেখুক নদী, তোমার নাকের আইসক্রিমটা যে কত মিষ্টি তা আমি ছাড়া আর কেউ জানে না। নদী লজ্জায় একেবারে লাল হয়ে গেল। সে চারপাশে মানুষের দিকে তাকিয়ে টেবিলের নিচে আকাশের পায়ে একটা লাথি মারল, কিন্তু ওর হৃদয়ের ভেতর তখন এক বসন্তের হাওয়া বইছিল। সে বুঝতে পারছিল সে এই বিলেত ফেরত জুনিয়র ভাইটার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু ওর অহংকার ওনাকে মুখ খুলতে দিচ্ছিল না। 5 মাস যখন পার হতে চলো, তখন বাড়িতে একটা সত্য ফাঁস হলো। টিটু একদিন একটা মেমোরি কার্ড নিয়ে নদী ঘরে এলো। টিটুর মুখটা খুব গম্ভীর ছিল। নদী আপা, তোমার লগে একটা জরুরি কথা আছে, তুমি এই ভিডিওটা একটু দেখো। এটা অবাইদুলের একটা গোপন ভিডিও, যা পাড়ার একটা ছেলে আমারে দিয়েছে। নদী মেমোরি কার্ডটা ওনার ফোনে ঢুকিয়ে ভিডিওটা প্লে করলো। ভিডিওতে দেখা গেল ওবায়দুল একটা মেয়ের সাথে বসে মদ খাচ্ছে এবং হাসাহাসি করছে। ওবায়দুল ওখানকার একটা ছেলেকে বলছে, আরে ভাই, নদী একটা বোকা মেয়ে। আমি ওর রূপ আর ওর বাপের সম্পত্তি লাগিয়া ওর পিছনে ঘুরতাম। আকাশ যখন আমারে টাকা দিতে চাইলো মগবাজার সারার লাগিয়া, আমি তো এক পায়ে রাজি হয়ে গেলাম। আকাশ আমারে মার খাওয়ায় নাই, ও আমার 50 লাখ টাকা দিছে টাকা সারার লাগিয়া। আমি ওই টাকা নিয়ে এখন ফুর্তি করতেছি। নদী ভিডিওটা দেখে ওর হাতের ফোনটা মেঝেতে পড়ে গেল। ওর পুরো পৃথিবী 1 সেকেন্ডে উলটপালট হয়ে গেল। সে বুঝতে পারলো ওবায়দুল ওকে কোনোদিন ভালোবাসেনি, ও ছিল একটা প্রতারক। আর আকাশ ওরে বাঁচানোর জন্য নিজের 50 লাখ টাকা খরচ করেছে এবং নদীর বদনামের ভয়ে পুরো পরিবারের সামনে ওবায়দুলের মার খাওয়ার মিথ্যা গল্প বানিয়েছে, যাতে নদীর মনে আঘাত না লাগে। নদী বিছানায় বসে কান্নায় ভেঙে পড়ল। ওর বুকের ভেতর এক তীব্র অপরাধবোধ আর অনুশোচনা কাজ করতে লাগলো। সে মনে মনে ভাবল, আমি এত বড় একটা অন্ধ ছিলাম। আকাশ আমার এত ভালোবাসে যে আমার ইজ্জত বাঁচানোর লাগিয়ে নিজের এত বড় ক্ষতি করলো, আর আমি ওরে প্রতিদিন জানোয়ার ধর্ষক বলে গালি দিচ্ছি। নদী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ওর মনে হলো সে আকাশের পায়ে ধরে ক্ষমা চাইলো, ওনার পাপ কমবে না। দেখতে দেখতে সেই ভয়াবহ 6 মাস শেষ হওয়ার পথে চলে এলো। আর মাত্র 3 দিন বাকি ডিভোর্সের ডেটের। পুরো ফ্ল্যাট বাড়িটা এখন এক নীরবতায় পাহাড়ে পরিণত হয়েছে। নদী আর আকাশের মধ্যে এখন আর কোনো ঝগড়া হয় না, কোনো খুনসুটি হয় না। দুজনে কেমন জানি চুপচাপ হয়ে গেছে। নদী প্রতিদিন রাতে বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশ এখন ড্রয়িং রুমের সোফায় ঘুমায়। সে নদী ঘরে আর আসে না। নদীর মনটা প্রতিটা সেকেন্ডে চিৎকার করে বলতে চায়, আকাশ, তুই আমার ছাইরা যাস না, আমি তোরে অনেক ভালোবাসি, আমি ডিভোর্স চাই না। কিন্তু ওর ইগো ওকে কিছু বলতে দেয় না। ওদিকে আকাশও খুব চুপচাপ হয়ে গেছে। সে
অফিসে বেশি সময় কাটায়, ওর মুখে সেই চতুর হাসিটা একেবারেই গায়েব হয়ে গেছে। সে মনে মনে ভাবছিল সে নদীকে অনেক সুযোগ দিয়েছে, কিন্তু নদী ওকে কোনোদিন নিজের স্বামী বলে মেনে নেয়নি। সে ঠিক করেছে নদী খুশির জন্য সে ডিভোর্সের পেপারে সাইন করে দেবে এবং চিরকালের জন্য লন্ডনে ফিরে যাবে। ড্রয়িং রুমে একদিন বিকেলে রেহনা বেগম নদীর কাছে এলেন, ওনার চোখে পানি। নদী, আর মাত্র 2 দিন বাকি, তুই কি আসলেই আকাশের সাইডে দিবি? ও তো তোর লাইগে নিজের জীবনটা শেষ করে দিল, তুই এখন ওই ওবায়দুলের লাইগে কান্দিস? নদীর চোখের জল লুকিয়ে শক্ত গলায় বলে, মা, ওবায়দুল আমার লাইফে কেউ না, ও একটা চ্যাপ্টার ছিল যা শেষ হয়ে গেছে। তবে তুই আকাশে কেন ডিভোর্স দিতেছিস? ও তোরে কত ভালোবাসে। নদী চুপ করে রইল। সে ওর মাকে বলতে পারল না যে সে নিজেও ভুলের জন্য কত বড় শাস্তি পাচ্ছে। ও মনে মনে ভাবল, আকাশ যদি নিজে থেকে আমারে আটকায় তবেই আমি থাকবো, ও কেন আমারে আটকায় না? ডিভোর্সের আগের রাত মগবাজারে তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। জানালার কাছে বৃষ্টির জল আশ্রে পড়ছিল। নদী ওর ঘরের বিছানায় বসে ছটফট করছিল। ওর বুকটা ফেটে যাচ্ছিল। আর মাত্র কয়েক ঘন্টা পর ওদের আইনি সম্পর্কটা শেষ হয়ে যাবে। আকাশ ওর লাইফ থেকে চিরকালের জন্য চলে যাবে। নদী বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে এলো। সে দেখল আকাশ সোফায় বসে আছে, পরনে সেই নীল পাঞ্জাবিটা যা নদী ওকে শপিং মল থেকে কিনে দিয়েছিল। আকাশ মোমবাতির আলোয় ওদের বিয়ের একটা ছবি দেখছিল। ওর চোখে এক ফোঁটা জল চকচক করছিল, যা নদী দূর থেকে দেখতে পেল। নদী আস্তে আস্তে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। ওর শাড়ির আঁচলটা মাটিতে লুটুপুটি খাচ্ছিল। আকাশ নদীকে দেখে দ্রুত নিজের চোখের জল মুছে চশমাটা চোখে দিল এবং উঠে দাঁড়ালো। নদী, তুমি ঘুমাও নাই? আর তো মাত্র কয়েক ঘন্টা। কাল সকালে আমরা কোর্টে যাবো। আমি সব পেপার রেডি রাখছি। তোমার এই সোনার খাঁচা থেইকা কাল তুমি একেবারে মুক্ত হইয়া যাইবা। আকাশের এই কথা শুনে ওর বুকের ভিতর এক তীব্র চিৎকার দিয়ে উঠল। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। সে আকাশে খুব কাছে গেল। ওর শার্টের কলারটা ধরতে চাইল, কিন্তু ওর হাত দুটো কাঁপছিল। তুই বড্ড বেশি নিষ্ঠুর আকাশ, তুই আমারে এত সহজে ছাইরা দিতেছিস? তুই না বলতি তুই আমারে নিজের বানায় ছাড়বি? তুই তোর সেই জেদ কই গেল আজ? জেদ দিয়ে শরীর পাওয়া যায় নদী, কিন্তু মন পাওয়া যায় না। আমি তোমারে 6 মাস সময় দিছিলাম, কিন্তু তুমি আমারে কোনো দিন তোমার স্বামী বলে স্বীকার করো নাই। তুমি সারা জীবন আমারে তোমার ছোট ভাই ভেবে ঘৃণা করছো। আমি চাই তুমি সুখে থাকো। আমার এই জোর জবরদস্তির ভালোবাসা তোমার উপর আর চাপাইয়া দিতে চাই না। নদী মনে মনে চিৎকার করে, কিন্তু আকাশ, তুই একটা আস্ত গাধা। আমি তোরে ভালোবাসি, তুই আমারে থামা। নদী মুখে একটা শব্দ উচ্চারণ করতে পারল না। ওর ভেতরে সেই দীর্ঘদিনের অহংকার আর সিনিয়রিটির ভাব ওর মুখটা শক্ত করে বন্ধ করে রাখলো। আকাশে একটা দীর্ঘশ্বাস ফেলে ওর ব্লেজারটা হাতে নিল এবং নদীর পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। নদীর ড্রয়িং রুমের অন্ধকারে একা দাঁড়িয়ে বৃষ্টির শব্দের সাথে নিজের নীরব কান্না মেলাতে লাগলো। দুজনে মনে মনে এক চরম যন্ত্রণা চলছিল, কিন্তু কেউ কাউকে নিজের মনে আসল সত্যটা স্বীকার করল না। পরের দিন ঢাকা জজ কোর্টের 3 তলার 4 নম্বর কটাক্ষ আজ এক অদ্ভুত নীরবতায় থমথম করছিল। বাইরে মে মাসে কড়া রোদ আর নিচে ঢাকার চিরচেনা জ্যামের হর্নের শব্দ, কিন্তু ঘরের ভেতরে পরিবেশ ছিল বরফের মতো ঠান্ডা। টেবিলের ওপাশে গম্ভীর মুখে বসে আছেন উকিল এম.এ. লতিফ সাহেব। ওনার সামনে দুটো নীল রঙের ডিভোর্সের ফাইল খোলা। ফাইলের পাতায় আইনগত ভাষায় লেখা আছে আকাশ ও নদীর বৈবাহিক সম্পর্কের চির সমাপ্তি। টেবিলের একপাশে বসে আছে আকাশ। ওর পরনে আজ একটা কালো রঙের ফর্মাল স্যুট, চোখে চশমা। ওর মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। গত কয়েক রাতের অনিদ্রার ছাপ ওর চোখের নিচে স্পষ্ট। ডান হাতটা টেবিলের উপর রাখা, যা হালকা কাঁপছিল। আর ঠিক উল্টো দিকে বসে আছে নদী। নদী আজ একটা সাদা রঙের জামদানি শাড়ি পরেছে, কপালে কোনো টিপ নেই, ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে আছে, ওর চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, যা সে একটা কালো চশমা দিয়ে ঢাকার আপ্রাণ চেষ্টা করছিল। ওর পেছনে মিতু আর আরিয়ান মন খারাপ করে দাঁড়িয়েছিল। উকিল সাহেব চশমাটা নাকের ওপর ঠিক করে একটা লম্বা দীর্ঘশ্বাস নিলেন। তবে দেখতে দেখতে সেই 6 মাস কেমনে পার হয়ে গেল বোঝাই গেল না। আকাশ বাবার নদীমা, তোমরা কি নিজেদের সিদ্ধান্তে একবারে অটল? আইন তোমাকেও অনেক সময় দিচ্ছিল মিলনের লাগিয়া,
কিন্তু তোমরা তো দেখি কাগজের যুদ্ধেই মামলা শেষমেশ। উকিল সাহেব, আমি আমার দিক থেকে কোনো কমতি রাখি নাই, কিন্তু নদী ওনার স্বাধীন জীবন চাই। ও আমারে নিজের স্বামী বইলা কোনোদিন মানতে পারে নাই। ওনার এই বন্দি দশা আমি আর বাড়াইতে চাই না। আপনি পেপারে এগিয়ে দেন, আমি সাইন করুন। আকাশের এই কথাটা শুনে নদীর বুকের ভেতরে একটা ধারালো ছুরি ঢুকে যাওয়ার মতো ব্যথা অনুভব করলো। ওর হাত দুটো শাড়ির আঁচলটা শক্ত করে খামছে ধরলো। সে মনে মনে চিৎকার করে বলছিল, আকাশ, তুই একটা আস্ত গাধা। তুই একবার আমারে ধমক দিয়া বল যে তুই সাইন করবি না। তুই কেন এত সহজে আমারে ছাইরা দিতেছিস? কিন্তু ওর অহংকার ওকে স্তব্ধ করে রেখেছিল। উকিল সাহেব একটা কালো কলম আকাশের দিকে এগিয়ে দিল। আকাশ আর এক মুহূর্ত দেরি করল না। সে কলমটা হাতে নিল এবং ফাইলের নির্দিষ্ট জায়গায় অত্যন্ত দ্রুত গতিতে নিজে সই করে দিল। আকাশ চৌধুরী। সই করার পর সে কলমটা নদীর সামনে টেবিলের উপর রাখলো। ওর চোখ দুটো তখন পানিতে টলমল করছিল, কিন্তু সে চশমাটা ঠিক করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। নদীমা, এবার তোমার পালা। এইখানে একটা সই করো। আর এই সইয়ের সাথেই তোমরা আইনভাবে একজন আরেকজনের লাগিয়া ফর হইয়া যাইবা। নদী কাঁপতে কাঁপতে হাতটা বাড়ালো। কলমটা ওর আঙ্গুলে ছোঁয়ার একেবারে ভারী মনে হচ্ছিল। সে ফাইলটা নিজের দিকে টানলো। চোখের সামনে ওবায়দুলের সেই প্রতারণার ভিডিও, আকাশে সেই ঝড়ের রাতে ওকে আগলে রাখার দৃশ্য, ধানমন্ডি লেকে সে তীব্র চুম্বনের গভীরতা, আর প্রতিটা সকালে ওর মুখে জোর করে লুচি গুজে দেওয়ার সেই মিষ্টি মধুর স্মৃতিগুলো সিনেমার মতো ভেসে উঠতে লাগলো। নদী বুঝতে পারলো সে আজ এই কাগজে সই করে, তবে সে ওর জীবনের সবচেয়ে বড় সম্পদ, ওর এই পাগল করা ভালোবাসাটারে চিরকালের জন্য হারাইয়া ফেলবে। নদী কলমের নিপটা কাগজের উপর রাখলো। দন্তন অক্ষরটা লিখতেই ওর হাতটা একেবারে অবশ হয়ে গেল। ওর চোখের কালো চশমা নিচে আটকে রাখা জল আর বাদ মানল না। টপ টপ করে কয়েক ফোঁটা গরম জল ডিভোর্স পেপার উপর আশ্রে পড়ল, যার ফলে ওর সয়ে নীল কালিটা লেপ্টে একাকার হয়ে গেল। নদী আর নিজের ভেতরে সেই ভালোবাসার বাঁধন চেপে রাখতে পারল না। সে কলমটা এক ঝটকে মেঝেতে ছুঁড়ে ফেল এবং দু হাতে মুখ ঢেকে আদালতের ওই ভরা এজলাসের মাঝে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। নদীর এই আশঙ্কিক কান্না দেখে ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। মিতুর মুখে হাত দিয়ে ওমা বলে উঠল, আর আরিয়ান একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। আকাশ চেয়ার ছেড়ে এক সেকেন্ড নদীর পাশে এসে দাঁড়ালো। সে নদীর দুই কাঁধ ধরে ওকে নিজের দিকে ফেরালো। ওর গলার স্বর তখন একেবারে কাঁপছিল। নদী, কী হয়েছে তোমার? তুমি কান্দিতেছ কেন? তোমার কি কোনো কষ্ট হইতাছে? তোমার যদি সাইন করতে ইচ্ছা না হয় তুমি করো না, আমি জোর করুম না। নদী এক ঝটকেই আকাশের স্যুটের কলারটা দুহাত দিয়ে শক্ত করে খামছে ধরল। সে ওর লাল হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে আকাশের চোখের দিকে তাকালো এবং এক তীব্র আক্রোশ আর কান্না মেশানো গলায় চিৎকার করে উঠল, তুই একটা আস্ত জল্লাদ আকাশ। তুই কেন আমারে আটকালি না? তুই তো বলতি তুই আমারে নিজের বানায় ছাড়বি। তবে আজ কেন এত সহজে আমারে ছাইরা দেওয়ার লাইগা সই করলি? তোর ওই 50 লাখ টাকা যে তুই ওবায়দুল্লে দিয়া আমার ইজ্জত বাঁচাইছিস, সেই কথা তুই আমারে কেন বলিস নাই? তুই আমারে হয়ে। নদী, তুমি ওবায়দুলের কথা কেমনে জানলা? আমি তো ওটা ওনার লাইগা। নদী আকাশের বুকের ওপর নিজের মাথাটা জোরে আশ্রে ফেলল। ওকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তুই একটা বোকা, চশমখোর আকাশ। আমি তোর ওই টাকা, তোর ওই হীরের সেট কিছুই চাই না। আমি শুধু তোরে চাই। আমি স্বীকার করতেছি আমি তোর প্রেমে পড়ে গেছি। আমি তোর জিন্দেগিতেও ডিভোর্স দিব না। তুই আমার ছোট ভাই না, তুই আমার একমাত্র জামাই, আমার স্বামী। তুই যদি আমারে ছেড়ে লন্ডনে যাস, আমি এই কোর্টের ছাদ থেকে লাফ দিয়া মইরা যাবো, তাও তোরে ছাড়ুম না। উকিল লতিফ সাহেব ওনার চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন এবং খিলখিল করে হেসে উঠলেন। সে পেপারগুলো এক ঝটকে ডাস্টবিনে ছুঁড়ে ফেললেন। এই না হলে ফ্রেম। আকাশবা, তোমার বউ তো দেখি পুরোই চণ্ডীরূপ ধারণ করেছে। এই ডিভোর্স বাতিল। তোমরা এখনই বাসায় যাও আর নতুন করে বাসর করো। ও মা, নদী যে আকাশের এত ভালোবাসে তা তো আমি জানতামই না। আরিয়ান, জলদি মাকে ফোন করো, মগবাজারে আজ মিষ্টি বিতরণ হইব। আরিয়ান আকাশের পিঠে একটা চাপড় দিল। আকাশ নদীকে নিজের বুকের সাথে এমন শক্তিতে জড়িয়ে ধরল যেন সে নদীর পুরো শরীরটাকে নিজের চামড়ার ভেতর ঢুকিয়ে নেবে। সে নদীর কপালে গালে সবার সামনে কয়েকটা চুমু খেয়ে নিল।
নদী এবার আর লজ্জা পেল না, বরং সে আকাশের বুকের ভেতর নিজের মুখটা আরও শক্ত করে লুকিয়ে রাখলো। বিকেলবেলা যখন আকাশের প্রাটো গাড়িটা মগবাজারের গলি মোড়ে এসে থামলো, তখন পুরো পাড়ার মানুষ হাঁ করে তাকিয়েছিল। রেহেনা বেগম আর হালিমা বেগম দরজার সামনে নতুন কুলার মিষ্টির থালা নিয়ে দাঁড়িয়েছিলেন। টিটু ওর ডিএসএলআর ক্যামেরা নিয়ে রেডি ছিল। আকাশ তখন গাড়ির দরজা খুলে প্রথমে নামলো এবং ওপাশ থেকে নদীর হাত ধরে ওকে গাড়ি থেকে নামালো। তখন মিতু পেছন থেকে চিল্লানি দিল, পুষ দাও, নতুন জামাই বইয়ের আবার বিয়া হয়েছে। নদী আপা একটু হা হা কইরা হাসো তো। রেহনা বেগম নদীর মুখে একটা রসগোল্লা গুজে দিলেন এবং ওনার চোখ দিয়ে আনন্দের পানি চলে এলো। ওরে আমার পাগলি মেরে, তুই শেষমেশ তোর এই সোনার টুকরা জামাইয়ের মূল্য বুঝলি। আমি তো ভাবছিলাম আমার এই সংসারটা আজই ভেঙে কয়লা হইয়া যাব। আকাশ বাবা, তুমি আমার এই পাগলিটারে ক্ষমা করে দিও। আকাশ নদীর কোমরটা সবার সামনে আলতো করে জড়িয়ে ধরে হেসে, মা, ওনার এই পাগলামি তো আমার সবচেয়ে বড় সম্পদ। নদী যদি রাগ না করে তবে আমার লাইফটা তো একেবারে ফিজিক্সের বোর্ডিং ল্যাবের মতো হয়ে যাইব। মিতু, তুই রান্নাঘরে গিয়ে নতুন জামাই বউয়ের লাইগা গরম গরম কাচ্চি বিরিয়ানি বার। আজ রাতে এবার সাই মস্ত বড় উৎসব হবে। পুরো বাড়িতে তখন এক খুশির জ্বর বয়ে যাচ্ছিল। মিতু আর আরিয়ান ডাইনিং টেবিলে বসে চামচ আর হাত নিয়ে আবার নতুন রসিকতা শুরু করে দিল। নদীও নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। কপালে একটা বড় লাল টিপ পরলো এবং ঠোঁটে কড়া লাল লিপস্টিক দিল। সে আয়নায় নিজের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ওর মনে হলো আজ সে সত্যি সত্যি একজন নববধূর মতো সুখ অনুভব করছে। রাত 12টা। ওদের ঘরটা আজ আবার নতুন করে রজনীগন্ধার মালায় সাজানো হয়েছে। জানালার বাইরে মৃদু বাতাসে বইছিল আর ঘরের ভেতর হালকা নীল রঙের একটা ডিম লাইট জ্বলছিল, যা পুরো পরিবেশটাকে এক চরম কামনাময় আর রোমান্টিক রূপ দিয়েছিল। নদী বিছানার মাঝখানে বসেছিল, পরনে একটা পাতলা ফিনফিনে লাল রঙের জর্জেট শাড়ি, যা ওর ফর্সা শরীরের সাথে একেবারে লেপ্টে ছিল। ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়ানো ছিল। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে বের হলো আকাশ। ওর পরনে এখন একটা কালো রঙের লুঙ্গি আর গায়ে কোনো শার্ট নেই, খালি ফর্সা বুক আর সিক্স প্যাক। বডিটা মোমের আলোর মতো চকচক করছিল। ওর চোখে চশমা ছিল না। আকাশকে এই লোকে দেখে নদী বিছানার উপর একটু আড়ষ্ট হয়ে বসলো। ওর বুকে ওঠানামা 1 সেকেন্ডে বেড়ে গেল। আকাশ মুচকি হেসে খাটের দিকে বিড়ালের মতো চঞ্চল গতিতে এগিয়ে এলো। সে সরাসরি নদীর একদম মুখোমুখি এসে বসলো এবং ওর নিজের দুই হাঁটুর মাঝখানে চেপে ধরলো। কি হলো নদী বউ আমার? আজ যে বড় লাল টিপ আর লাল শাড়ি পইরা একেবারে অপসরি সাইজা বইসা আসো। আজকেও কি আমারে ছোট ভাই বইলা খাট থেকে নামাইয়া দিবা নাকি? নদী লজ্জায় মুখটা নিচু করে আকাশের খালি বুকের নিচে নরম আঙ্গুল দিয়ে একটু খোঁচা মেরে ফিসফিস করে বলল, তুই একটা আস্ত ফাজিল আকাশ। চশমা ছাড়া তোর যে কি খবিস লাগতেছে তা তুই জানিস? ছোটবেলায় তুই যখন লুঙ্গি পরতিস তখন তো তোর লুঙ্গি খুইলা পইরা যাইতো। আজ বড় পুরুষ দেখাইতে আসছিস আমার সামনে? আকাশ নদীর এই ডায়লগ শুনে একেবারে খিলখিল করে হেসে উঠল। সে এক ঝটকায় নদীর 2 হাত নিজের একটা শক্ত মুঠোয় ধরে ওর মাথায় বিছানার সাথে চেপে ধরল। ওর খালি বুকটা নদীর নরম বুকের ওপর লাগিয়ে দিল। লুঙ্গি খুলে পড়ে যাইতো না? তবে আজ রাতে যদি আমার লুঙ্গি খুইলা যায় তবে কিন্তু তার দায়ী তুমিই থাকবা নদী। আজ এই বাসর রাতে ছোটবেলার কোনো গল্প চলবো না। আজ শুধু জামাই আর বউয়ের আসল খেলা হইব। নদী আকাশের এই বুনো পুরুষালী রূপ আর ওর গায়ে তীব্র গরম নিঃশ্বাস নিজের মুখে অনুভব করে একেবারে অবশ হয়ে আসছিল। সে ওর চোখের দিকে তাকিয়ে এক মায়াবী গলায় বলল, আকাশ, তুই আমার আর কষ্ট দিস না। আমি স্বীকার করতেছি আমি তোরে অনেক ভালোবাসি। তুই আমার সবটুকু নিজের করে নে আজ। আকাশ আর 1 সেকেন্ডও নষ্ট করলো না। ওর ভেতরে সেই দীর্ঘ 6 মাসের ক্ষুধা এক ধাক্কায় জেগে উঠল। সে নদী সেই রাগী অথচ এখন চরম কামনাময় ঠোঁট দুটোর উপর নিজের ঠোঁট দুটো প্রচণ্ড শক্তিতে চেপে ধরল। আকাশ নদীর ঠোঁটের উপর নিজের জিভ দিয়ে এক অদ্ভুত নেশা তৈরি করলো। সে নদীর নিজের ঠোঁটটা নিজের দাঁত দিয়ে আলতো করে কামড়ে চুষতে লাগলো, যার ফলে নদীর মুখ থেকে এক মৃদু আহ শব্দ বের হয়ে এলো। আকাশের হাত দুটো নদীর শাড়ির আঁচলটা একটানে সরিয়ে দিল।
নদীর উন্মুক্ত ফর্সা কোমর আর পেটের ওপর আকাশের শক্ত আঙ্গুলগুলো সাপ হয়ে ঘুরতে লাগলো। আকাশ নদীর কানের লতিতে নিজের ঠোঁট নিয়ে গেল এবং ওখানকার নরম চামড়ায় কামড়ে ধরল। নদী আকাশের গলাটা নিজের 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওর পিঠে নিজের নখগুলো বসিয়ে দিয়ে ছটফট করতে লাগলো। ও আকাশ, তুই এত বুনো কেমনে হইলি? আমার খুব খুব অন্যরকম লাগতেছে, প্লিজ আরও আদর কর আমারে। আকাশ নদীর গলার ফর্সা চামড়ায় নিজের মুখটা ঘষতে ঘষতে করো উত্তেজিত গলায় বলে, নদী, তোমার এই শরীরটা আজই আকাশের ভালোবাসার আগুনে পুইরা একেবারে কয়লা হইব। তোমার এই প্রতিটা খাজ শুধু আমার লাইগা তৈরি হয়েছে। আজ রাতে আমি তোমারে 1 সেকেন্ডের লাইগাও ঘুমাতে দিব না। আকাশ নদীর পুরো শাড়িটা ওর শরীর থেকে আলাদা করে ফেলল। ঘরের নীল আলোয় নদীর উন্মুক্ত লাবণ্যময় শরীরটা এক স্বর্গের রূপ ধারণ করলো। আকাশ নদীর বুকের উপর নিজের মুখ নামিয়ে আনলো। নদীর পুরো শরীর তখন এক তীব্র সুখের কাঁপুনিতে কাঁপছিল। সে আকাশের পিঠের চামড়া নিজের নখ দিয়ে অনবরত খামচে ধরছিল আর ওর মুখ থেকে এক অবদ্ধ ও কামনার নিঃশ্বাসের শব্দ বের হচ্ছিল। আকাশ নদীর পেটে নাভিতে নিজের ভেজা ঠোঁটে তীব্র ছোঁয়া দিল, যার ফলে নদী বিছানার চাদরটা নিজের হাতের মুঠে শক্ত করে চেপে ধরল। বিছানার চারপাশে রজনীগন্ধার ফুলগুলো ওগো এই উত্তাল প্রেমের চোটে ছিঁড়ে বিছানাময় ছড়িয়ে পড়ল। আকাশ নদীকে ও নিজের শরীরের নিচে একেবারে পিষে নিজের পূর্ণ পুরুষত্বের চরম সুখটা নদীর ভেতরে গভীরতায় মিলিয়ে দিল। নদীর চোখ বন্ধ করে ওর জীবনের প্রথম পুরুষ, ওর একমাত্র স্বামী আকাশকে নিজের সমস্ত সত্তা দিয়ে গ্রহণ করে নিল। ভোর হওয়ার ঠিক মুখে যখন ঝুম বৃষ্টি আবার শুরু হলো, তখন আকাশ নদীকে ওর বুকের পর শুয়ে রেখেছিল। দুজনেই একেবারে ক্লান্ত আর ঘামে ভেজা। নদী আকাশের বুকের ওর মুখটা রেখে ওর হার্টবিট শুনছিল। নদী আকাশের বুকে একটা আলতো কামড় দিয়ে হেসে বলে, কি হলো কোটিপতি জামাই, তোমার কি শক্তি শেষ হয়ে গেল নাকি লন্ডনের আইটি বিজনেস আবার শুরু করব? আকাশ নদীর ঠোঁটে একটা ছোট্ট চুমু খেয়ে চশমাটা আবার চোখে দিয়ে হাসলো। ওরে আমার রাগী নদী বউরে, তোমার এই মগবাজারের ডাল ভাতের যে এত শক্তি তা তো আমি লন্ডনের বার্গার খাইয়া বুঝতে পারি নাই। আজ থেকে আমি তোমার এই বুকেই পার্মানেন্ট আইটি ফার্ম খুলে বসলাম। তুমি রাজি তো? নদী আকাশের গলাটা আবার শক্ত করে জড়িয়ে ধরল এবং ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। জানালার ওপাশে কালবৈশাখী ঝড় হচ্ছিল আর এই ঘরের ভেতর এক মধুর ভালোবাসার শান্ত নদী বয়ে যাচ্ছিল।